নমস্কার। থার্ড লেনের অনলাইন কথাবার্তায় আপনাদের স্বাগত। আমরা এই সপ্তাহ জুড়ে থার্ড লেনের ১ বছরের জন্মদিন পালন করছি। আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সরোজ দরবার মহাশয়। আ সরোজ দরবারের প্রকাশিত বই 'সৃষ্টিসুখ' থেকে একটি গল্প সংকলন 'বিরাট কোহলির কভার ড্রাইভ' এবং সম্প্রতি গত বইমেলায় প্রকাশিত হয়েছে ওনার আরেকটি উপন্যাস 'সোনার বাড়ি জমি'। আজকে সরোজদার সাথে কথা বলবো, আ তার থেকে বিভিন্ন বিষয় জানতে চাইবো। তার লেখার পদ্ধতি, অ্যা তার সাহিত্য চর্চার ইতিহাস এবং তার সাথে আরো কিছু টুকরো, টুকরো অংশ ছুঁয়ে যাবো, চেষ্টা করব ছুঁয়ে যেতে। আ সমাজ, রাজনীতি এগুলো হয়তো তার অনুষঙ্গে চলে আসবে। সরোজদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তোমাদেরও সবাইকে থার্ড লেন টিমের সবাইকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। ১ বছরের জন্মদিন পালন হচ্ছে একটা পোর্টালের এবং তোমরা সকলে মিলে যে সাহিত্য চর্চার একটা ধারা জাগিয়ে রেখেছো ২ টি ভাষায়, এর জন্য তোমাদের সকলের অভিনন্দন প্রাপ্য। আমি এখন কামনা করছি আমি থার্ড লেনের সঙ্গে খুব বেশিদিন পরিচিত আমার পরিচয় হয়নি। অল্প কিছুদিন আগেই পরিচয় হয়েছে। আমি আজকেই ১ বছরের জন্মদিনের উদযাপন সূত্রে কামনা করছি যে থার্ড লেন আরো বড় হোক। অনেকগুলো জন্মদিন আমরা একসঙ্গে পালন করি আরকি। ধন্যবাদ। আ আমরা তাহলে প্রশ্নে চলে যাচ্ছি। আ ১ম এই একটা জিনিস জানতে চাইবো যে, আ সদ্য বইমেলা শেষ হলো। আ হুম, হুম। আর সদ্য বইমেলায় আপনার একটা উপন্যাস প্রকাশিত হয়েছে 'সোনার বাড়ি জমি' বলে। তো এই হুম। উপন্যাসের ভাবনাটা কিভাবে এসেছিল? সেইটা নিয়ে যদি একটু ২-১ টা কথা বলেন। আচ্ছা, মানে যেটা যেটা তুমি বললে যে উপন্যাস তো বেরিয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। এরপরে আর লেখকের কিছু বলার উচিত কিনা আমি জানি না। পাঠকরাই বলবেন এবং তার ভেতর থেকে তাদের যা ইন্টারপ্রিটেশন সেরকম তারা ইন্টারপ্রেট করবেন। তাও যেহেতু তুমি মানে গোড়ার কথাটা জিজ্ঞেস করলে যে কোথায় থেকে ভাবনাটা এলো? অ্যাকচুয়ালি এই যে মানে আমি বারবারই বলে থাকি যে সোনার বাড়ি জমি পুরো বিষয়টা আমার একটা অনুসন্ধান। একটা একটা খোঁজ বা আমি একটা কিছু দেখতে চাইছিলাম। কারণ যে সময়টার মধ্য দিয়ে আমি বাস করছি, যে সময়টার মধ্যে আমি বেঁচে আছি, এই সময়টা খুব অদ্ভুত। আ নানা দিক থেকে অদ্ভুত। রাজনৈতিক দিক থেকে তো বটেই এবং সেই রাজনীতির কারণে আমাদের সমাজবৃত্তে যে বদলগুলো আসছে, আমাদের ব্যক্তিগত যে বিচ্ছিন্নতার জায়গাগুলো তৈরি হচ্ছে, সেগুলো আমাদের প্রতিনিয়ত ক্রমাগত ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে। এবং একেকটা সময় আমার মনে হতো আমি প্রত্যেকদিন সকালে যখন ঘুম থেকে উঠছি, আমার মনে হচ্ছে যেন আমি একটা গল্পের মধ্যে জেগে উঠছি। কারণ সারাদিন যা ঘটছে আমার মনে হয় এগুলো কি সত্যি ঘটছে? মানে এগুলো হতে পারে, এগুলো বাস্তবে হয়। কিন্তু বাস্তবেই হচ্ছে। এই দুটো জায়গা আমি মানে কিছুতেই যেন মেলাতে পারছিলাম না যে আমার বেঁচে থাকা, আমার অতীত বেঁচে থাকা দুটোর মধ্যে কোনো যেন মিল নেই। আমি মনে হচ্ছে অতীতে আমি যা বেঁচে ছিলাম সেটা গল্প নয়, বরং বর্তমানে যে বেঁচে আছি সেটা একটা গল্প। তো এখান থেকে আমার পরিত্রাণ কি? যেটা আমাকে কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে সেখান থেকে আমার পরিত্রাণ কি? আমি তখন খুঁজতে থাকলাম যে যদি দুটো এই যেটাকে আমি ভাবছি যে এখন বেঁচে থাকাটা গল্প, আর আগে আমার একটা অন্যরকম বেঁচে থাকার ইতিহাস ছিল। এই দুটোকে যদি আমি কাউন্টার করতে চাই, এনকাউন্টার এ দেখতে চাই, মোলাকাত করতে চাই, দুটোকে মুখোমুখি এনে বসাতে চাই, তাহলে কি করব? আমি আমার অতীত জীবন, এতদিন মানুষের জীবন যেভাবে বেঁচে থেকেছে তার ধর্ম, রাজনীতি, পীড়ন, উৎপীড়ন সমস্ত কিছু নিয়েই সেই জায়গাটা যদি দেখি, সেই জায়গাটা যদি খুঁটিয়ে দেখি, তাহলে কিছু না কিছু সূত্র পাবো যে সূত্রগুলো বেঁচে থাকাকে প্রেরণা জুগিয়েছে। অর্থাৎ আজকে আমার যেটা খুব মনে হচ্ছে যে দুঃসহ এই বেঁচে থাকা, সেই দুঃসহ বেঁচে থাকা হয়তো আমার অতীত জীবনেও কেউ একজন অনুভব করেছেন এবং সেখান থেকে তিনি সেটাকে অতিক্রম করার একটা একটা জায়গা খুঁজে পেয়েছেন। আমি যদি সেই জায়গাগুলোকে দেখতে থাকি, তাহলে হয়তো আমি আজকে যে জিনিসগুলো নিয়ে পীড়া পাচ্ছি, পীড়িত হচ্ছি, সেই জায়গাগুলো অতিক্রমের একটা একটা সূত্র কোথাও পাবো। অর্থাৎ আমি আমার সমাজ জীবন, আমি আমার অতীত, আমাদের রূপকথা, আমাদের ব্রত, আমাদের মঙ্গল কাব্য, আমাদের গীতিকা, এই যে জীবন বিধৃত হয়ে আছে, সেই জীবনের দিকে ফিরে তাকাতে শুরু করলাম। এবং এটা যে মানে খুব পরিকল্পনা করে একদম আজকে সকালবেলা উঠে মঙ্গল কাব্য খুলে দেখতে বসলাম কিভাবে আমাদের বেঁচে আছি, এরকম ব্যাপারটা হয়নি। ওই সোনার বাড়ি জমি যারা পড়েছেন বা পড়বেন তারা জানবেন যে ওখানে একটা জাদু বুড়ো বলে চরিত্র আছে। ওই জাদু বুড়ো চরিত্রটা হঠাৎ আমার কাছে কোনভাবে চলে এসেছিল। সেটা কিভাবে চলে এসেছিল আমি জানি না। কিন্তু মানে ওই চরিত্রটাই ১ম আমার কাছে আসে। এবং আমি যখন ওই জাদু বুড়োর অনুভবগুলো কিছুটা, কিছুটা করে লিখতে শুরু করি, বেশ কিছুটা লেখা হয়ে যাওয়ার পর মনে হলো যে না জাদু বুড়োটা ঠিক মানে
জাদুগুরু যেভাবে কথা বলবে সেইভাবে কথা বলছে না। একে আরেকটু সময় দিতে হবে। তো ওই জাদুগুরুর পিছনে আরেকটু সময় দিতে, দিতে জাদুগুরুকে আমার নিজের ভেতরে ঢুকিয়ে নিয়ে বা আমি জাদুগুরুর ভেতর ঢুকে গিয়ে এরকম বেশ কিছু করতে, করতে ২-৪ বার বয়ান বদলাবার পর তারপর যেন লেখাটা চলে এলো এবং তারপরে ওই গোটা অনুসন্ধান প্রক্রিয়া যেটা আমি বলছিলাম আরকি, সেটাই সোনার বাড়ি জমি জুড়ে হয়ে আছে। আমি মানে কখনোই বলি না যে সোনার বাড়ি জমি একটা নির্দিষ্ট কোনো বক্তব্য বলতে চেয়েছে বা নির্দিষ্ট করেই কোনো একটা দিক দেখিয়ে দিতে চাইছে। এটা বলা আমার উদ্দেশ্য নয় এবং এটা আমি বলছিও না। আমি চাইছি খুঁজে দেখতে এবং আমি এটাও চাইছি আমার সঙ্গে আমার যে পাঠক আছেন মানে এখানে লেখক যে সরি লেখক যে মানে কর্তা বা তার যে কর্তৃত্ববোধ থাকে আমি সেটাকে সরিয়েই নিতে চেয়েছি উপন্যাসটা থেকে। আমি চেয়েছি যিনি পড়ছেন তিনি আমার সঙ্গেও চলুন এবং আমরা সবগুলো একসঙ্গে দেখতে থাকি। দেখতে, দেখতে যদি দেখতে পাই যে আ আমরা 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 কিভাবে বেঁচে আছি এবং কিভাবে এই বাইরের উপর কাঠামোর যে সমস্ত পীড়ন, উৎপীড়ন, নিপীড়ন সেগুলোকে বাদ দিয়ে যে মানুষের আবহমানের জীবন স্রোত কিভাবে বয়ে চলেছে সেটা যদি আমরা খুঁজে দেখতে পারি, এটা একটা মিলিত প্রক্রিয়া। আমার একার নয়। তিনি উল্টো দিক থেকে যিনি পড়ছেন, যিনি একা, একা পড়ছেন তিনিও খুঁজে দেখবেন। এই খোঁজটাই সোনার বাড়ি জমি। মানে এইভাবেই ভাবনাটা এসেছিল এবং তারপরে ওই জাদুগুরু লিখিয়ে নিয়েছে। আমার কিছু করার নেই। আ খুব মানে খুব থট প্রভোকিং এই ব্যাপারটা, মানে যে অনুসন্ধানটার কথা বললেন। আর তার সাথে আরো একটা কথা এলো যে আ যে বাস্তবতাটায় আজকে বেঁচে আছি আমরা। সারা হুম, হুম, আমাদের দেশ, আমাদের রাজ্য, যাই বলি না কেন, আমাদের চারপাশের যে বাস্তবতায় বেঁচে আছে। তো সেই সূত্র ধরে আমি আরেকটা জিনিস জানতে চাইছি। যার যে এটা হয়তো কোনোভাবে আ সোনার বাড়ি জমির বিষয়টার সাথেও একরকম ভাবে রিলেট করে। সেটা হচ্ছে আজকের যে সমাজ রাজনৈতিক বাস্তবতা, সেখানে হুম, দাঁড়িয়ে কোট আনকোট ধর্মনিরপেক্ষতা। এই হুম। কথাটা আপনার আপনার কাছে কি বার্তা বহন করে আনে? ঠিকই। এটাও সোনার বাড়ি জমির একটা খোঁজের জায়গা আরকি। হয়তো কোথাও দাগিয়ে উল্লেখ করা নেই যে ধর্মনিরপেক্ষতা বিষয়টা খুঁজতে যাওয়া হচ্ছে আরকি। কিন্তু এটা তো ঠিক যে আমরা আ মানে অন্তত সাম্প্রতিক অতীতে এই কথাটা নিয়ে খুব চর্চা করছি। আ এবং তার কিছু ভালো মন্দ দুটো দিকই উঠে আসছে বিভিন্ন চর্চার ক্ষেত্রে আরকি। এখন মানে একেবারে ক্লাসিক্যালি যদি বলা যায় ধর্মনিরপেক্ষতা অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা বা রাষ্ট্রের সঙ্গে ধর্মের একটা দূরত্ব রক্ষিত হবে। সেটা তো যেকোনো কারণেই হোক খুব যে হচ্ছে তা নয়। মানে এখন হচ্ছে না শুধু এটুকুই নয়, আগেও খুব একটা হয়নি আরকি। তো ধর্ম মিশে গেছে। প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে যে দূরত্ব রক্ষিত হওয়ার কথা ছিল সেটা রক্ষিত হয়নি, ধর্ম মিশে গেছে। ফলত সেই অর্থে ধর্মনিরপেক্ষতাকে আমি কিভাবে ব্যাখ্যা করব বা কিভাবে দেখব সেটা একটা জটিল প্রশ্ন এবং তার একটা অন্য একটা তাত্ত্বিক দিকে তার থাকবে যে ধর্মনিরপেক্ষতা শব্দটা বা তার যে ইন্টারপ্রিটেশন টাই আমরা মনে করি সেই ইন্টারপ্রিটেশন টার কি তাহলে গ্রহণযোগ্যতা ফুরিয়েছে বা ইত্যাদি, ইত্যাদি সেই একটা দিক থাকবে। আমি যেটা মানে খুঁজতে চেয়েছি বা আমি যেটা নিজে, নিজে অনুভব করেছি যে দেখো আ য য মানে গ্রামসির কথায় যদি আসেন, গ্রামসি আ আ আমাদের যে কৃষক সমাজ আরকি, আমি এটাকে যদি আমাদের সাধারণ মানুষের সমাজটার কথাই বলি আরকি। তাদের মানে ব্যক্তি চেতনার সীমাবদ্ধতা স্বীকার করে নিয়েও বারবার বলছিলেন যে, "তোমরা তাদের দিকে ভালো করে ফিরে তাকাও। দেখো ওদের দিকে।" তাদের একটা ধর্মবিশ্বাস আছে। তাদের একটা লোকবিশ্বাস আছে এবং সেই বিশ্বাসটা কখনো, কখনো যে রাষ্ট্র নিয়ন্ত্রিত যে ধর্ম তার সঙ্গে কিন্তু এক নয়। হয়তো রাষ্ট্র তাকে ওইভাবে ব্যাখ্যা করে, মানুষটাকে ওইভাবে ব্যাখ্যা করে যে এই ধর্মের, এই ধর্মের। কিন্তু সেই মানুষটার যে ধর্মবিশ্বাস তা হয়তো রাষ্ট্র ব্যবস্থার নির্ধারিত বা সংজ্ঞায়িত যে ধর্মের যে সংজ্ঞা তার সঙ্গে এক হচ্ছে না। সবসময় এক হয় না। এবং সেই ধর্মবিশ্বাসের মধ্য থেকে কিন্তু কোথাও একটা প্রতিরোধের চিহ্ন তুমি খুঁজে পেলেও পেতে পারো। এটা গ্রামসি বারবার করে বলে গেছেন। আমরা যদি মানে খেয়াল করে যদি দেখি একটু মিলিয়ে যে ধরা যাক রামকৃষ্ণদেব। তিনি স্বামীজিকে যখন তরুণ বেলায় তাকে যখন বলছেন যে, "হ্যাঁ, আমি তো ভগবানকে দেখেছি। তোকে যেমন দেখছি ভগবানকেও সেরকম দেখছি। চল তোকেও দেখাতে পারি" ইত্যাদি। এই যে একেবারে ব্যক্তিগত যোগাযোগ। সুফিতে যদি আমি যাই, সুফিতে একদম ঈশ্বর বা আরাধ্য বা ওই যে আইডিয়াটা, এই আইডিয়াটার সঙ্গে একেবারে
ব্যক্তিগত, মানে সেখানে কোনো প্রাতিষ্ঠানিকতার জায়গা নেই। খুব মজা লাগে যখন একই রকমভাবে দেখি যে আমাদের কীর্তনে যে রাস অংশ যেখানে হয় আরকি, সেখানে দেখবে খেয়াল করে বলা হয় যে একটা কৃষ্ণের জন্য একটা গোপী। যত গোপী তত কৃষ্ণ। প্রত্যেকের জন্য একটা, একটা করে। এর মাঝখানে কিন্তু আর কেউ নেই। কোনো প্রতিষ্ঠান নেই, কোনো আচার নেই, আচরণ নেই, কারো রাষ্ট্র নেই, ধর্ম নেই, কিছু নেই। একজন কৃষ্ণ, একজন গোপী। ঠাকুর রামকৃষ্ণ আর তার আ আ আরাধ্য যিনি তিনি আরকি, এইরকম ব্যাপার। সুফির ক্ষেত্রেও তাই। তো এই যে ব্যক্তিগত জায়গা, এই যে ধর্মবিশ্বাসের আরেকটা পরত রয়ে আছে আমাদের জীবনে। আমাদের মধ্যেই তো রয়ে আছে। এমন তো নয় অন্য কোথাও রয়ে আছে। আরেকটা পরত তো রয়ে আছে। এই ধর্মবিশ্বাসটা কিন্তু প্রাতিষ্ঠানিকতাকে সত্যিই বা যে রাষ্ট্রগুলো দিয়ে রাষ্ট্র বা ক্ষমতাতন্ত্র ধর্মকে ব্যবহার করে, সেই জায়গাগুলোকে কিন্তু খুব মানে সহজেই অস্বীকার করে, পাত্তা দেয় না। তা আমরা যদি ওই ধর্মবিশ্বাসের জায়গাগুলোকে আরেকটু বেশি নার্চার করি, আরেকটু বেশি খতিয়ে দেখি আমাদের নিজস্ব ধর্মবিশ্বাসের জায়গাগুলোকে, তাহলে বোধহয় আমার মনে হয় যে আমরা আমাদের ধর্মাচরণের মাধ্যমেই এমন একটা জায়গা বা এমন একটা পরিসরে অন্তত পৌঁছতে পারবো, যেখানে কিন্তু ওই প্রতিরোধের সূত্রটা সত্যিই আছে। মানে সেখানে রাষ্ট্র আর ধর্মের ওই যে দূরত্ব যেটা রক্ষিত হয় না এবং আর হবেও না, হওয়ার কথাও নয়। কারণ যেভাবে একেকটা জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী ক্ষমতা নিজেকে বদলে নেয়। ক্ষমতাতন্ত্রের যে স্বরূপ যেটা আছে, প্রশাসনিকতার যে ধর্ম এবং সেই অনুযায়ী সে বদলে নেয়। সে তো ধর্মকে ব্যবহার করবেও আরকি। সে ধর্মকে না ব্যবহার করে যাবে না। ফলত খুব যে ওই দূরত্ব রক্ষিত হবে জানি না, হওয়া উচিত। কিন্তু খুব যে হবে এরকম আশা করা যায় না। কিন্তু যেটা আমি আশা করতে পারি যে যদি আমি আমার এই ব্যক্তিগত ধর্মবিশ্বাসের জায়গাটা দেখি, আমি আমার লোকবিশ্বাসের জায়গাটা দেখি এবং এই লোকবিশ্বাস কিন্তু প্রাতিষ্ঠানিক জায়গা থেকে তার মতো করে যেগুলো ভালো বোঝে সেগুলো নেয়। বাকি যেগুলো ভালো বোঝে না সেগুলোকে বাদ দিয়ে দেয়। এমন নয় যে তুমি মানে ক্ষমতা বা রাষ্ট্র বা কর্তৃত্ব যাই বলি না কেন, সে যেগুলো নির্ধারিত করে দিচ্ছে সেগুলো সব যে ও নেয় এরকম কোনো মানে নেই। সে নিশ্চয়ই নেয়, কর্তৃত্ব এবং আধিপত্যের তো কিছু চিহ্ন তো থেকেই যাবে। সুতরাং নিশ্চয়ই সে কিছু নেয়। কিন্তু যেগুলো তার মনে হয় যে হ্যাঁ, এগুলো থাকুক সেগুলো নেয় বা কর্তৃত্ব যদি সে মেনেও নেয়, সে কিন্তু তার ইনপুট গুলো তার মধ্যে ঢুকিয়ে দেয়। এই ধর্মবিশ্বাস কিন্তু একটা বিরাট চর্চা, বিরাট পরিসর রয়ে আছে এবং সেগুলোকে যদি আমরা স্বীকার করতে থাকি, সেগুলোকে যদি আমরা আমাদের আ নিজেদের জীবনযাপনের মধ্যে সেই জায়গাগুলোকে গুরুত্ব দিতে থাকি, তাহলে বোধহয় আমরা ওই জায়গাটায় পৌঁছাতে পারবো, যেখানে আর ক্ষমতা ধর্মকে ব্যবহার করতে পারবে না। মানে আমাদের বিশ্বাসে আঘাত আনতে পারবে না। তো আমি জানি না এটা ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা কিনা বা এটা ধর্মনিরপেক্ষতার প্রার্থিত পথ কিনা। কিন্তু আমার খোঁজটা এইদিকে চালিত হয়েছে আরকি। এবং সোনার বাড়ি জমিতে পাঠক হয়তো খেয়াল করে দেখবেন এই ধর্মবিশ্বাসের কথা, মিলিত সংস্কৃতির কথা আমি ঐজন্যে মানে প্রসঙ্গক্রমেই চলে এসছে। যে বলছেন গল্পটা বা ওখানে যে লেখক বা কথক যেই হন না কেন যিনি গল্পটা বলছেন, তিনি প্রসঙ্গক্রমেই ওই জায়গাগুলোতে পৌঁছে গিয়েছেন। কারণ এটাই আমাদের আ জীবন বাস্তবতার একটা অংশ বলে আমি মনে করছি আরকি। এবং এখান থেকে আমার মনে হয় একটা ধর্মনিরপেক্ষতার সূত্র আছে। আ একেবারে সরাসরি রাষ্ট্রকে আমি একেবারে ধর্ম থেকে বাদ দিয়ে একদম ২ গজ দূরত্ব বজায় রাখবো, এরকম সূত্র পাওয়ার থেকে বরং আমাদের আ মানে লোকায়ত জীবনের ধর্মবিশ্বাস থেকে এই সূত্রটা আমরা আরো মানে সহজে বলব না ঠিক, আরো বিশ্বাসযোগ্যভাবে পেতে পারবো আরকি। আ আপনি 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 গ্রামসির কথা বললেন। আ তো সেই গ্রামসির কথা বলতে গিয়ে আমার যেটা মনে পড়ছে যে গ্রামসির বিপরীতে সোভিয়েতে যেটা হয়েছিল যে রাষ্ট্র এবং ধর্মের মধ্যে একটা সুস্পষ্ট ব্যবধান থাকবে। হুম, রাষ্ট্র রাষ্ট্রের কাজে কখনোই তো সেই মডেলটা কিছুদিনের জন্য হলেও রাশিয়াতে হয়তো কাজ করেছিল। কিন্তু আ ভারতবর্ষের মতো একটা দেশে যেখানে ধর্ম সাধনা এবং ধর্ম সাধনার যে অনুষঙ্গগুলো তার একটা সুদীর্ঘ ঐতিহ্য আছে। সেখানে বোধহয় আ এইরকম ভাবে এই যে মানে রাষ্ট্র এবং ধর্মের মধ্যে খুব সুস্পষ্ট ভেদাভেদ এইটা বোধহয় সম্ভব নয়। আর আপনি যেটা ভারতবর্ষ তো নয়ই, মানে আর কোথাওই হচ্ছে না। মানে হচ্ছে এটা না। করা গেল না আরকি। এবং গেল ওই আবার সেই গ্রামসির কথাতেই ফিরতে হয় যে মানে খুব যে একেবারে অ্যা একদম রাষ্ট্রের
কর্তৃত্ব এর হাতে চলে যাবে, ওর হাতে চলে যাবে। এরকম বোধহয় হবে না বা হওয়ার নয় সেটা আমরা আস্তে, আস্তে বুঝতে পারছি। কিন্তু ওই মানে হবে নাই তো একদম বলা যায় না। কিন্তু ওই যে ছোট, ছোট করে যে জায়গাগুলোকে চিহ্নিত করেছিলেন গ্রামসি, সেই জায়গাগুলো ধরে বোধহয় এগোলে আ আমাদের আরো মানে বিকল্প পৃথিবীর দিকে এগোনোটা অনেক সহজ হবে আরকি। সরাসরি পাল্টে দেওয়া বা বদলে দেওয়ার থেকে আরকি। মানে আপনি যে এই যে দেশীয় ঐতিহ্যগুলোর কথা বলছেন, মানে মঙ্গল কাব্য, কথকথা, পাঁচালী, কীর্তন। এর মধ্যে কি এমন আছে, মানে এমন কি বীজ আছে যেটা হয়তো আমাদের প্রচলিত যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলোকে কোন রকম ভাবে একটা সাবভার্সন ঘটাতে পারে তার মধ্যে? আপনার কি মনে হয়? না, কি আছে মানে ওটাই তো আমাদের ইতিহাস। ঠিক। মানে আমাদের তো যে অতীতের যে ধর্ম বিশ্বাস সেটা আমরা কোথায় থেকে জানবো? সে তো কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের ডক্ট্রিন থেকে আমি জানতে পারি না। কারণ সেরকম ডক্ট্রিন তো কোনো কিছু ছিল না। মানুষের দীর্ঘদিনের একটা চর্চিত, লালিত একটা বিশ্বাস সেই জায়গা থেকে ছিল। সেখান থেকে তার ব্রত তৈরি হয়েছে, আখ্যান তৈরি হয়েছে। তার বিশ্বাসের জায়গা থেকে সেগুলো তৈরি হয়েছে। সেখানে একটা এক ধরনের কালেকটিভ উইজডম এর ব্যাপার আছে আরকি যে এই জায়গাগুলো। এমনি, এমনি তো কোনো জিনিস তৈরি হয়নি। একটা কালেকটিভ উইজডম আছে দীর্ঘদিন এই বলে না যে জঙ্গলে অরণ্যের মধ্যে পথ যেটা হয় আরকি মানে দীর্ঘদিন ধরে মানুষ যেতে, যেতে তবে ওই পথটা আবিষ্কৃত হয়। সেটা কেউ ওরকম রেখা টেনে করে দিতে পারে না। তো এই যে ধর্মবিশ্বাসগুলো তৈরি হয়েছে বা এই জায়গাগুলো পরিসরগুলো যে নির্মাণ হয়েছে সেগুলো তো দীর্ঘদিন ধরে মানুষের আ যাপন তার সঙ্গে মিশে আছে, তাদের অভিজ্ঞতা মিশে আছে। তা আমি তো তার থেকে বিচ্ছিন্ন করে ৪ টে এই দেখো এই প্যামফ্লেটে ৪ টে জিনিস লেখা আছে, এইটা আমার ধর্ম এরকম বলে তো হতে পারে না। আমাকে যদি খুঁজতে যেতেই হয় তাহলে আমাকে ওই কালেক্টিভ উইজডম এর কাছে যেতেই হবে। হ্যাঁ, আমি যেটা করতে পারি যে আমার সময়োপযোগীভাবে কিছু আ গ্রহণ বর্জন করতে পারি যে এটা হয়তো আমার সময়ে আর কাজ করছে না বা এটা আমার সময়ে কাজ করছে সেটা করতে পারি। কিন্তু ওই wisdom টার কাছে তো আমাকে যেতে হবে। ওই জ্ঞানটা না হলে তো আমি বিচ্ছিন্ন হয়ে যাবো আরকি। যে বিচ্ছিন্নতাটা ক্ষমতার কাছে প্রার্থিত যে এই বিচ্ছিন্ন হয়ে গেলেই আমার সুবিধা। কিন্তু আমাকে তো ওই সংযোগটা কোথাও জুড়তেই হবে। একদম। আ আমরা আমরা একটু অন্য প্রসঙ্গে আসছি। সেটা হচ্ছে যে আ একটা কথা খুব ব্যবহৃত হয়, সেটা হচ্ছে বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে, সেটা হচ্ছে কন্টেম্পোরারি। মানে হুম, যে প্রচলিত অর্থে কন্টেম্পোরারি কথাটা আমরা ইউজ করি, হুম। আ সাহিত্যের বা শিল্পের কি কোনো দায় আছে সেরমভাবে কন্টেম্পোরারি হয়ে ওঠার? আপনি কি বলবেন? এটা খুব মানে শক্ত প্রশ্ন এবং মানে এ এ মানে খুব সাহিত্যের তাত্ত্বিক মানুষ যদি এটা আলোচনা করতেন তাহলে খুব ভালো হতো। আমার মনে হয় যে কন্টেম্পোরারি বলতে আমরা যদি কিছু শব্দ বা কিছু মানে প্রচলিত জিনিস ব্যবহারের ঝোঁকের দিকে যাই, তাহলে হয়তো ঠিক বোঝাটা হবে না আমাদের আরকি। শিল্প সাহিত্য সেটার সমসাময়িকে নিয়েই চলে আরকি। এ এ এরকম নয় যে আ মানে ধরো যে মঙ্গল কাব্য যে সময়ে রচনা হয়েছে, আজ তো দাঁড়িয়ে কেউ মঙ্গল কাব্য রচনা করছেন না। তা মঙ্গল কাব্যটা ওই সময়ের জন্যে ওই ফর্ম বা ওই ধরনটা কন্টেম্পোরারি ছিল। এখন দাঁড়িয়ে সেটা হচ্ছে না। ফলত কন্টেম্পোরারির মধ্যেই সকলেই আছেন আরকি। আ তার ধরন ধারণগুলো হয়তো বিভিন্ন ক্ষেত্রে আলাদা হচ্ছে। তবে হ্যাঁ, মানে এরকম নয় যে কিছু প্রচলিত শব্দ হচ্ছে বা প্রচলিত কিছু আ এই সময়ের খুব চর্চিত জিনিসগুলো নিয়ে লেখা হচ্ছে মানে সেটাই কন্টেম্পোরারি আর যিনি সেটা লিখছেন না সেটা কন্টেম্পোরারি নয়। এটা তো নয়ই। এরকম তো হয়ই না। তাহলে আমি রক্তকরবীকে এখন বলতে পারব না যে কন্টেম্পোরারি। কিন্তু রক্তকরবী এই সময়ের কেন তখনও অত্যন্ত বাস্তব ছিল, এখনো অত্যন্ত বাস্তব। ফলত শিল্প সাহিত্যের দায় কন্টেম্পোরারি হয়ে ওঠার এটা না বলে আমি বরং বলছি যে শিল্প সাহিত্য কন্টেম্পোরারি। মানে সে তার সমসাময়িককে অ্যাড্রেস করে, করেই চলছে। না হলে তার হয়ে ওঠার কোনো মানে হয় না আরকি। কন্টেম্পোরারি মানে আ দায় কেন? সে তো তাকে কন্টেম্পোরারি হতেই হবে। না হলে কি করে হবে আরকি? না, যেমন ধরুন একটা কথা বলা হয় যে মানে এটা আমার বাবা বা জেঠু এদের মুখে শুনেছি। ধরা যাক যখন উৎপল দত্ত করছেন 'এবার রাজার পালা' বা এই ধরনের যে একদম খুব ঘোর বাস্তব নাটক, আচ্ছা, তখন সৌম্য মিত্র করছেন 'অদিপাউস' বা আচ্ছা। এইরকম আরকি। তো
সেই জায়গাটাকে কিভাবে দেখবেন? এই অর্থে মানে তখন কেউ বলছেন না উৎপল দত্তের নাটক অনেক বেশি সময়োচিত। কিন্তু শুম্ভ মিত্র নয়। এই হুম। বিতর্কটাকে কিভাবে দেখবেন? এবার এই যে অয়দীপাউসের কথা এলো, এবার আমরা নিশ্চয়ই জানি যে অয়দীপাউস মানে কি আ মানের ক্লাসিক একটা, এবং সে বহু সময়কাল উত্তীর্ণ। তো সুতরাং শম্ভু মিত্র যখন সেটা করছেন, সেটা মনে হচ্ছে আমাদের যে সমসাময়িক বাস্তবতা নয়, কিন্তু একটা বড় সময়কে তো অ্যাড্রেস করছেন, এবং বড় অয়দীপাউসের ভেতর যে সংকট আছে সেটাকে তো অ্যাড্রেস করছেনই আরকি। তো সুতরাং আমার যেটা মনে হয় যে আমরা খানিকটা ওই আ মানে এটা সবসময় মানুষের জন্যই হতে থাকে যে চটজলদি আমাদের যে বিষয়গুলো আছে বা যার সঙ্গে প্রত্যেকদিন আমাদের দেখা হচ্ছে, যে ঘটনাগুলোর সঙ্গে আমাদের হচ্ছে, সেই ঘটনাগুলোকে যদি আমরা পেয়ে যাই বা কেউ যদি সেগুলোকে চট করে অ্যাড্রেস করেন, তখন আমার মনে হয় যে ইনিই বোধহয় আ বাস্তবতার অনেক কাছাকাছি আছেন। বাকিরা বাস্তবতার কাছাকাছি নেই। কিন্তু এরকম হয় না। মানে আমার বিশ্বাস যে এরকম হয় না। একজন শিল্পী বা যিনি সাহিত্যের সঙ্গে যুক্ত, মানে সত্যিকারের যিনি শিল্পী বা সাহিত্যের সঙ্গে যুক্ত, তিনি সংকটকে নানা রকমভাবে দেখতে পারেন। কেউ হয়তো উৎপল দত্তের মতো করে দেখছেন, কেউ হয়তো শম্ভু মিত্রের করে দেখছেন। কিন্তু দুজনেই দেখছেন সমসময়ের সংকটকেই দেখছেন। তার প্রকাশগুলো আলাদা হচ্ছে। প্রকাশগুলোর আ ভঙ্গি বলব না, মানে প্রকাশের আ পথগুলো আলাদা ভাবে প্রকাশ করছেন। কিন্তু সংকটটা তো সমসাময়িক। অয়দীপাউস না করে তো উনি রাধাকৃষ্ণের পালাও করতে পারতেন। রাধাকৃষ্ণের পালা তো করেননি। রাধাকৃষ্ণের পালা করলেও শম্ভু মিত্র হয়তো যথেষ্ট মানে অ্যা মানে কি বলবো? তাঁর মতো করেই শিল্পোচিতভাবেই করতেন। কিন্তু তিনি তো সেটা করেননি। করছেন অয়দীপাউস। তার মানে সময়ের সংকটকে তিনি অয়দীপাউস দিয়েই অ্যাড্রেস করছিলেন বা করতে চাইছিলেন। সেই জায়গাটাও আমাদের তাহলে ধরতে হবে আরকি। যে উনি কেন অয়দীপাউসটা করছেন? আবার একই সঙ্গে উৎপল দত্ত যখন যেগুলো করছেন, সেগুলোরও নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে, বাস্তবতা আছে, এবং তিনিও একটা সংকটকে অ্যাড্রেস করতে চাইছেন। অর্থাৎ আমি আমার ক্রাইসিস কে কোন দিক থেকে অ্যাড্রেস করব, সেটা একজন শিল্পীর স্বাধীনতা, এবং প্রত্যেকটা শিল্পী সেটা আলাদা হয় বলেই শিল্পটা এত বৈচিত্র্যময়। না হলে হয়তো সবাই শুধু উৎপল দত্তের মতো করেই লিখতেন। সেটাও কি খুব ভালো হতো যে শুধু উৎপল দত্তের নাটকই আছে আর কিছু নেই? সেটা হলেও বোধহয় ভালো হতো না আরকি। তো আ যিনি সংকটকে, আমাদের অস্তিত্বের সংকটকে, আমাদের যাপনের সংকটকে অ্যাড্রেস করছেন, তিনি কন্টেম্পোরারি, হয়তো আলাদা পথে করছেন, এই যা আরকি। আজকেও তাই হচ্ছে। হয়তো কারোর লেখায় সরাসরি রাজনীতি আসছে, পার্টির কথা আসছে। আ কিছু রাজনৈতিক শব্দ চলে আসছে যাতে সরাসরি তাকে বোঝা যাচ্ছে। কারোর লেখায় হয়তো আসছে না সেই সরাসরি শব্দগুলো। কিন্তু তিনি যে সেই সংকটটাকে অ্যাড্রেস করছেন না তা কিন্তু নয়। হয়তো সেই সংকটটাকেই অ্যাড্রেস করছেন। তিনি হয়তো, আমি কথার কথা বলছি, যে মঙ্গল কাব্যের কোনো একটা আখ্যান থেকে সেটাকে আ মানে করছেন আরকি। তার আ প্রতিরোধের জায়গাটা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। অ্যাকচুয়ালি দুজনেই প্রতিরোধের জায়গাটা খুঁজছেন। দুজনেই ক্ষমতার হাতে বিপর্যস্ত, এবং ক্ষমতার হাতে বিপর্যস্ত বলে তার থেকে উত্তরণের সূত্রটা খুঁজছেন। খুঁজছেন হয়তো দুটো আলাদা জায়গায়। তো সেই অর্থে দুজনেই কন্টেম্পোরারি। আমি বলছি না যে ইনি এর লেখার মধ্যে পার্টির কথা আসছে বলে ইনি কন্টেম্পোরারি, আর ওর লেখায় মঙ্গল কাব্য আসছে বলে উনি কন্টেম্পোরারি নন। এটা নয় আরকি। আচ্ছা, আমরা একটু মানে গল্পের ক্রাফট নিয়ে কয়েকটা কথা জানতে চাই। সেটা হচ্ছে যে আ যখন একটা গল্প ভাবেন, আ হুম। তখন তার বিষয়টা আগে আসছে নাকি ন্যারেটিভ টা আগে আসছে? এরকম কোনো বাঁধা ধরার মানে নিয়ম আছে কি? মানে তুমি আঙ্গিকের কথা বলছো? আঙ্গিকের কথা বলছি। না, আমার ক্ষেত্রে ওটা মানে ওইভাবে হয় না। মানে পুরো গল্পটা একসঙ্গেই তৈরি হয় আরকি। বরং আঙ্গিকটা বলতে পারি বিষয় অনুযায়ী আ বদলে যায় আরকি। মানে আমি আঙ্গিকটা আগে, সরি একটু জল খাই, হ্যাঁ? হ্যাঁ। গল্পের ক্রাফট নিয়ে কয়েকটা কথা জানতে চাইবো। সেটা হচ্ছে যখন একটা গল্প ভাবেন, তখন হুম, তার বিষয় আগে আসছে নাকি তার ন্যারেটিভ টা আগে আসছে? আঙ্গিকটা তো? আঙ্গিকটা। না, আমার ক্ষেত্রে অ্যা খুব যে মানে দুটো আলাদা ভাবে আসে তা নয় আরকি। যে কটা গল্প লিখতে পেরেছি মোটামুটি ওই একই সঙ্গে আসতে থাকে। বরং বিষয়টা আঙ্গিককে প্রভাবিত করে আরকি। বিষয়টা যেরকমভাবে মাথার মধ্যে আসে বা যেভাবে মাথার মধ্যে গল্পটা লেখা হয়, তো সে নিজের মতো করে একটা
আঙ্গিক খুঁজে নেয়। যেটা আমি মানে ওই জাদুগুঁড়োর ক্ষেত্রে বলছিলাম। জাদুগুঁড়োটা উনি লিখতে, লিখতে তো হাতের লেখা একটা চলে আসে আরকি। তো জাদুগুঁড়োর ওই ভাবনাটা ১ম এ ওই তারা ধরতে পারে এই লাইনটা চলে আসার পরে এমনি খানিকটা লিখছিলাম। লেখার পরে মনে হলো যে না হচ্ছে না। মানে এটা ঠিক জাদুগুঁড়ো নয় ব্যাপারটা। এটা হয়তো আমি যেরকম লিখতে পারি সেরকম লিখে যাচ্ছি আরকি। তো জাদুগুঁড়ো বিষয় হিসাবে জাদুগুঁড়ো ও ওর মতো করে প্রকাশ করে নিয়েছে। আমার ক্ষেত্রে ওটাই বেশি হয়। আগে মানে গল্পটা যেভাবে লেখা হয়, একসঙ্গেই দুটো প্রক্রিয়া চলে এবং বিষয়ই আঙ্গিকটাকে বদলে দেয়। মানে আমি কখনো এখনো পর্যন্ত ওরকম হয়নি যে ভেবেছি যে এইরকম করে গল্পটা লিখবো বলে তারপরে একটা তাতে বিষয় আরোপ করেছি। এরকম এখনো হয়নি আরকি। আচ্ছা, ধরুন এরকম হয়েছে কখনো যে ট্রেনে করে বা বাসে করে কোথাও যাচ্ছেন। তো তখন কাউকে একটা দেখলেন বা একটা হুম, কোনো ঘটনা দেখলেন যে ২ টো লোক হুম। ঝগড়া করছে বা এরকম কিছু। সেইটা দেখে একটা গল্প এলো। এরকম হয়েছে কখনো? মানে যখন বাসে ট্রেনে যাই তখনই যে গল্পটা মাথায় আসে এরকম নয়। দেখতে থাকি হয়তো ওই যেটা তুমি বললে কালকেই মেট্রোর সামনে দেখছিলাম যে ৩ জন লোক ওই যে মেট্রোর যে দুটো মাঝামাঝি যে জায়গাটা আরকি, ৩ জন লোক ৩ টে ফোনে ৩ টে আলাদা, আলাদা বিষয়ে করছে আরকি। তো আমার মনে হলো সেই ৩ টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, ৩ টে মানুষ ঝগড়া করে মেট্রো রেলে এটা আমার মনে এলো। এবার এটা গল্প হয়তো হবে কি হবে না সেটা আমি জানি না। কিন্তু ওই মনে হওয়াটা ঠিক। ওইরকম কিছু, কিছু জিনিস মনে হয়। পরে হয়তো লিখতে বসে তখন সেই রেফারেন্স গুলো চলে আসে বা সেই অ দৃশ্যটার কথা মনে পড়ে যায় এরকম আরকি। যেমন ওই আ বিরাট কোহলির কভার ড্রাইভ বলে যে গল্পটা, যে মানে ওই সংকলনের যে নাম গল্পটা আরকি। আ ওটা একটা ওই অটোয় আসা যাওয়ার ক্ষেত্রে একটা গল্প আরকি। তো আমার আগের কর্মজীবনে, এখনের কর্মজীবনে আমাদের অটোয় যাতায়াত তো প্রায়শই হয়ে থাকে। এবং আমি ওই ওখানে একটি ঘটনা ঘটে একটু মেয়ের সঙ্গে। তো আমি ওই জিনিসটা দেখতাম যে, যে মেয়েরা তারা একটু সতর্ক হয়ে সাবধানে বসে সেই জিনিসটা দেখতাম। তখনই অটোয় বসে কোনদিন গল্পটা মনে হয়নি যে এইভাবে গল্পটা হতে পারে আরকি। কিন্তু পরে যখন গল্পটা মাথায় এসছে তখন আবার ওই অটোর ঘটনাটাই মাথায় মাথায় এসছে আরকি। তারপরে লেখাটা হয়েছে। ওই রকমই ওই পরে যখন কোনো একটা সূত্র ধরে অন্য কিছু আসে তখন একটা সূত্রের সঙ্গে আরেকটা সূত্র চলে আসে। তাতে হয়তো ওই যে দৃশ্যগুলো আমি দেখছি বা আমার স্টোর হয়ে থাকছে সেগুলো নির্মাণের সময় চলে আসে। কিন্তু ওই একদম ওখানে বসেই গল্পটা মাথায় এসছে এরকম হয় না খুব একটা আরকি। আর তখন বিভিন্ন জায়গায় যাওয়ার সময় তখন সেই জিনিসগুলো মাথার মধ্যে চলতে থাকে। তো তখন হয়তো গল্পটা আসে। আ এই একটু আগেই যে কথাটা হচ্ছিল যে আঙ্গিক আর বিষয় দুটো। হুম, তো হুম। এই দুটো দ্বন্দ্ব সাহিত্যে একটা চিরকালীন ঘটনা। তো আর বাংলা সাহিত্যেও এইটা নিয়ে বিস্তর তর্কাতর্কি হয়েছে। অনেকে আবার বলেছেন যে ফর্ম ইটসেলফ একটা কনটেন্ট তার জন্য। তো হুম, এই এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা তুমি তো একেবারেই ঠিক কথা বলছো এবং এরকমও তো বলা হয় যে আ আমরা কিভাবে বলছি সেটাই আসলে শিল্প হয়ে উঠছে। মানে যেটা তুমি ফর্মের কথা বলছো যে হয়তো আমরা বলছি তো এমন কোনো নতুন কথা নয় বা এই কথা আগে কেউ বলেননি এরকম তো ব্যাপার নয়। কিভাবে বলছি সেটাই আসলে শিল্প হয়ে উঠছে। সেটা ভুল কথা নয়, সেটা সত্যি কথা। আবার এটাও ঠিক যে শুধুমাত্র কিভাবে বলছি সেটা দিয়েও যে শিল্প হয় তা কিন্তু নয়। মানে হয়তো একটা ফর্মের অভিনবত্ব আমাদের নিশ্চিত টানে এবং সেটা একটা একটা ভাঙচুরের দিকে নিয়ে যায়, বিনির্মাণের দিকে নিয়ে যায়। এগুলো ঘটনা। ফর্মের অভিনবত্ব নিশ্চিতই ঘটনা। কিভাবে বলছি তার উপর ডিপেন্ড করে অনেক আ অভিঘাত তো পাল্টে যায় আরকি। খুব একই জিনিস বলার ধরনের উপর ডিপেন্ড করে তার অভিঘাত পাল্টে যায়। ফলত সাহিত্য যে কাজটা করতে চায় সে হয়তো ফর্মের আ তফাৎ হলে আরো বেশি করে সেই কাজটা করতে পারে। এটা ফর্মের অবদান। এটাকে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যিনি ফর্ম নিয়ে এক্সপেরিমেন্ট করেন বা ফর্মের অবদান আমরা সকলে স্বীকার করে নিয়েও এটা বলতে হয় যে বোধহয় বিষয় দিনের শেষে তার কাছে সবথেকে জরুরি হয়ে ওঠে। মানে কিভাবে বলছি তো খুবই গুরুত্বপূর্ণ। তাকে কোনোভাবেই সরিয়ে রাখা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি বলছি? আমি
আমার সময়ের সংকট, আমার যাপনের সংকট, আমার পড়শির সংকট, সেই জায়গায় অ্যাড্রেস করতে গিয়ে সেটা অ্যাড্রেস করা আমি মানে কথার কথা বলছি যে মেইন ক্যাম্প যদি অত্যন্ত আধুনিক বা খুব দুরন্ত একটা ফর্মে কিছু লেখা হতো আরকি। আমার কাছে সেটার তো খুব একটা গুরুত্ব থাকবে না। হয়তো ফর্মের দিক থেকে নয় লেখা, আমি বলছি যদি লেখা হতো। একটা দারুণ ভাঙচুর করা ফর্মে একদম অত্যন্ত আধুনিক একটা ফর্মে মেইন ক্যাম্প লেখা হয়েছে। তাহলেও মেইন ক্যাম্প আমার কাছে গ্রহণযোগ্য লেখা হতো না। তার থেকে একটা সরল গল্প সরল করে লেখাকেই আমি বেশি গুরুত্ব দেব। ফলত কি বলছি সেটার গুরুত্ব বোধহয় আমার কাছে পাল্লা একটু ভারী rather than কিভাবে বলছি। কিভাবে বলছি এর গুরুত্ব নিঃসন্দেহে আছে এবং কিভাবে বলছি পাল্টে যায় বলেই সাহিত্য এগিয়ে যায়। এতো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু কি বলছি সেটাও খুব জরুরি। বিশেষ করে যখন মানে আমরা যে রাজনৈতিক সংকট বা সমাজ সংকটের মধ্যে যাচ্ছি, তাতে সবার আগে যদি কি বলছি, সেটা ফরমের থেকেও সেখানে কনটেন্ট আ অনেক বেশি গুরুত্ব অন্তত এই সময় বহন করে বলে আমার মনে হয়। খুব বাস্তব একটা পয়েন্ট তুললেন। আ আমি ছোট গল্পের মূলত ছোট গল্প প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞাসা করব যে, ছোট গল্পে তো একটা ছোট পরিসরে অনেক বড় একটা জিনিস বলার চেষ্টা থাকে। হুম, তো সেক্ষেত্রে একটা খুব কমন আ ব্যাপার থাকে লেখার মধ্যে, সেটা হচ্ছে মেটাফর ইউজ করা। তো এই হুম, মানে সেই একটা মেটাফরের মধ্যে দিয়ে হয়তো অনেক বড় একটা বিস্তৃত পরিসরকে ধরার চেষ্টা করছেন লেখক। হুম, হুম। এইটার ইউজ সম্পর্কে কি বলবেন? বাংলা সাহিত্যে অনেক লেখক অনেক মানে অদ্ভুত মেটাফর ইউজ করেছেন। যেগুলো মানে ভাবাই যায় না যে সেই গল্পটা না পড়ার আগে পর্যন্ত ভাবা যায় না যে এত সুন্দরভাবে সেটা ইউজ করা যেতে পারে। তো আমি রবিশঙ্কর বলের কথা বলব। কিছুদিন আগে একটা গল্প পড়ছিলাম। এই দেবতাদের দিনরাত্রি বলে। সেখানে একটা আচ্ছা। অসাধারণ মেটাফর ইউজ করেছেন উনি। এরকম আরকি। তো কি মনে হয় মেটাফর তুমি ইউজ বলো দেবতাদের দিনরাত্রির কথা আমার পড়া হয়নি গল্পটা। দেবতাদের দিনরাত্রিতে এরকম ভাবে হয় যে আ একজন মানে বাংলাদেশে জন্মানো একটি পরিবার। অ্যা তো সে তার তার এক সখী মানে সখী মানে মানে তার সই সে হুম, আ ও দেশভাগ হওয়ার পর এই বঙ্গে চলে আসে। তো হুম, তারপরে তার যে উত্তর প্রজন্ম তারা যখন দুজন কথা বলছে তারা বলে যে এবং সে বোধহয় সম্ভবত আমার যতদূর মনে পড়ছে যে সে মারা যায় ওই আ আচ্ছা, আচ্ছা। বাংলাদেশে। তো তার সই যে চলে আসে তার উত্তর প্রজন্মের আ ছেলেমেয়েরা যখন দুজনের মধ্যে কথা বলছে, তো তারা বলছে যে, "তা তোর সেই স্বপ্নের বাংলাদেশ আর নেই। সেই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, বাংলাদেশ অনেক পাল্টে গেছে। এবং বাস্তবতা কিভাবে নিজেকে নির্মাণ করছে সেইটা তোকে বুঝতে হবে। মানে সেই স্বপ্নের বাংলাদেশকে তুই আর দেখতে পাবি না এখানে।" তো সেই সূত্রে যেটা আসে যে আ একজন একজন মানে এই এই প্রজন্মের একজন জন্ম নেয় তার গর্ভে এবং হুম, সেই যিনি জন্ম নেন তিনি যেন ওই পূর্ববঙ্গের যিনি মারা গেছিলেন দাঙ্গায়েতে, তিনি যেন ফিরে এসেছেন। তার গর্ভের সন্তান হয়ে। আচ্ছা, এই আচ্ছা। এবং সে মানে as if মানে আমি যেভাবে পড়লাম আরকি যে সেটা হচ্ছে একটা ধরুন ওই হারিয়ে যাওয়া বাংলাদেশের একটা প্রতীক। যে বাংলাদেশ হারিয়ে গেছে সেইভাবে। হুম, আচ্ছা। অসাধারণ একটা মানে অসাধারণ একটা মেটাফর এর মতো মনে হলো। হ্যাঁ, যাই হোক সে না মানে মানে এই আমি আমি নিজে রবিশঙ্কর বললে খুব ভক্ত। ঐজন্যই তোমার মুখে শুনে আগে হ্যাঁ, জানছি। রবিশঙ্কর বলে তো মানে মেটাফর এর ইউস ওর উপন্যাসেও প্রচুর আছে আরকি। প্রচুর। ছায়া-পুতুলের খেলা এই উপন্যাসগুলোতে আছে। আমাদের বাংলা ছোট গল্পে তো আমাদের বাংলা ছোট গল্প শিল্প হিসাবে এত আ উন্নত একটা শিল্প, হয়তো আমাদের পক্ষেই সব ছোট গল্প পড়া সম্ভব হয়নি। এটা নিয়ে মানে ধরে আলোচনা করা যায় বা আলোচনা করতে পারলে খুব ভালো হতো। মানে এটা আলাদা একটা বিষয় সময় সাপেক্ষ আলোচনা। যে এই তুমি যেটা বলছো মেটাফরের ব্যবহার এবং মেটাফরের ব্যবহার দিয়ে একেকটা গল্প কোন জায়গায় আ পৌঁছে যাচ্ছে। আমার আ খুব যদি ভুল না করি বোধহয় সন্দীপন চট্টোপাধ্যায়েরই একটা গল্প যেখানে একটি অ্যা উম স্ত্রীকে তার স্বামী আটকে রাখতেন আরকি। এবং স্ত্রী অত্যন্ত সুন্দরী এরকম ব্যাপার।
আর যথারীতি তার স্বামীটা ঐরকম একটু কুৎসিত টাইপের বা মানে খুব একটা একটু বয়স্ক এরকম কিছু ব্যাপার, এবং তিনি তাকে ওই অক্ষম রাগের জন্য মারতেন। কারণ আ এই স্ত্রীর সঙ্গে এবার ওই যে গল্পকথক এবং তার বোন এইরকম তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, এবং বোধহয় ওই আম মো ঠিক মনে করতে পারছি না। বোধহয় একটা ওই শুধু হাতটা, মানে যখন বন্দি করে রাখতেন শুধু হাতটা আ দেখা যেত বা এরকম কিছু একটা ব্যাপার। এখন আপাতভাবে মনে হয় যে গল্পটা বোধহয় ওই একটা অক্ষম পুরুষ, তার সুন্দরী বউ এবং তার পাশের বাড়ির ওই যে ছেলেটি তার মধ্যে একটা সম্পর্ক। এইটুকুনিই, মানে বাইরের খোলসটুকু দেখলে এইটুকুনি মনে হয়। এই গল্পটিকে বিভিন্ন সময় ব্যাখ্যা করা হয়েছে এবং কথাসাহিত্যিকরা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে যে শিল্পের সংকট লুকিয়ে আছে, মানে একটা শিল্পের কাছে পৌঁছানোর জায়গা লুকিয়ে আছে, এবং সেই যে পৌঁছাতে পারছে না, সে হচ্ছে ওই অক্ষম স্বামীটার জায়গাটা নিচ্ছে এবং সে প্রহার করছে শিল্পকে, কিন্তু শিল্প তার হাতে ধরা দেয় না। অন্যদিকে আরেকজনের কাছে ওই শিল্পের এটা শুধু হাত হিসাবে সে তৈরি হচ্ছে, আর ও গিয়ে ওই দ্বার খোলো, দরজা খোলো বলে ওই দরজা ধাক্কাচ্ছে। এই যে মানে মেটাফরের কি শক্তিশালী ব্যবহার, মানে বুঝিয়ে বলা যাবে না। মানে এমনি গল্পটা, এবং গল্পটা আঙ্গিকের দিক থেকেও অত্যন্ত সুন্দর। এমনি গল্পটা পড়লে মনে হবে যেন বোধহয় সামান্য একটা পরকীয়ার গল্প। কিন্তু এই শিল্পের আরতি, শিল্পের বেদনা এবং মানে সময়োচিত শিল্পের যে ডাক, যে বারবার দরজা ধাক্কা দিয়েও সেই তার কাছে পাওয়া যায় না। কোনোভাবে তাকে অর্জন করা যায় না। কেউ অর্জন করতে পারছেন না। এই তো মানে দুরন্ত মেটাফরের ব্যবহার আরকি। তো বাংলা ছোট গল্প মেটাফরের দিক থেকে অত্যন্ত শক্তিশালী, এবং যদি মানে মানে যে শিল্পী এটা করতে পারেন, মানে তিনি সত্যিই শিল্পী আরকি। কথাশিল্পী কথাটা আমরা বলি। যিনি সত্যি মেটাফরের ইউজ করতে পারেন এবং ফলত গল্পকে ওই একটা সাধারণ গল্পকে যখন এইরকম মানে স্তরে উত্তীর্ণ করে নেওয়া যায়, সে মানে দুরন্ত ক্রাফটম্যানশিপ, এবং তার জন্য মানে কি বলবো? তার প্রণম্য তারা আরকি। যারা সত্যি এই মেটাফরের ইউজ করতে পারেন। আ হ্যাঁ, হয়তো না আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে ধরুন আ মানে শিল্পী একটা ইউজ করছেন। হয়তো তিনি হুম, সচেতনভাবে করছেন না। কিন্তু তিনি একটা মেটাফর ইউজ করছেন। আ এবং সেটা সমসময়ের পাঠক বুঝতে পারছে না। কিন্তু তার অনেক পরের পাঠক গিয়ে হয়তো তার অন্যরকম একটা ইন্টারপ্রিটেশন বার করছে। আমি এটা কেন বলছি? সেটা হচ্ছে যে আমি একটা ছোট্ট একটা ২ মিনিটের একটা সাক্ষাৎকার শুনেছিলাম দেবেশ রায়ের। তো সেখানে দেবেশ রায় বলছেন যে কপালকুণ্ডলা, এবার কপালকুণ্ডলা আমরা খুব একটা উপন্যাস হিসেবে তো পড়ি এবং সেখানে যে সেইভাবে খুব মেটাফরিক্যালি ভাবি আমি সেরকম নয়। কিন্তু দেবেশ রায় সেটার একটা অসামান্য ইন্টারপ্রিটেশন করছেন যে কপালকুণ্ডলাকে ধরা যাক কপালকুণ্ডলা হচ্ছে আ কপালকুণ্ডলার যে কাহিনী তার একদিকে আছে কাপালিক আর একদিকে আছে নবকুমার। তো এবার কাপালিক হচ্ছেন একটা একজন তান্ত্রিক যিনি হচ্ছেন একটা ঐতিহ্যবাহী একটা একটা প্রাচীন ধর্মাচরণের প্রতীক। আর হুম, তার আরেক দিকে আছেন নবকুমার। তিনি একটা হুম, নতুন জীবনযাত্রার প্রতীক। নব্য হুম। যুবক একজন। আর তার মাঝখানে হচ্ছে কপালকুণ্ডলা। এবার আচ্ছা। এবার দেবেশ রায় বলছেন যে, "এবার ভাবো একদিকে আছে এই বিজেপি বা এই জাতীয় একটা 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 প্রাচীন ধর্মাচরণের দিকে যাদের ঝোঁক। একদিকে আছে একটা আমাদের মতো যারা একটা উদারবাদী জীবন একটা 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 এইরকম জায়গায় আছে। তার মাঝে একটা 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 ফেমিনিন ফিগার। এবার লড়াইটা হচ্ছে যে তার পজিশনটা কার হবে? হুম, কপালকুণ্ডলার পজিশনটা কার হবে? যে সেটা সেই প্রাচীন ধর্মাচরণ সেটাকে গ্রাস করে নেবে নাকি নতুন যাদের তাদের সাথেই আ সেটা যাবে? যাবে। হ্যাঁ, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে মেটাফর এটা তো আমরা কপালকুণ্ডলার সময় দাঁড়িয়ে তো বুঝতে ভাবতেও পারিনি। পারেনি। হ্যাঁ। বা বা বুঝতে পারিনি। আজকে এসে মানে এইভাবে ইন্টারপ্রেট করা যাচ্ছে। তো এবার সেই এবার এবার আমরা যদি সেই পুরনো প্রশ্নটায় ফেরত যাই, তাহলে আমরা আ মানে কন্টেম্পোরারি কে কিভাবে ব্যাখ্যা করব? ঠিক, ঠিক। মানে কপালকুণ্ডলাকেও তাহলে আমাকে কন্টেম্পোরারি বলতে হয়। আবার একদম, সে তার একদম। সময়ে তো নিশ্চিতই কন্টেম্পোরারি ছিল। কপালকুণ্ডলা তার সময়েও কন্টেম্পোরারি ছিল। ফলত মানে সময় মানে কন্টেম্পোরারি শব্দটার সঙ্গে যেহেতু সময় জড়িয়ে আছে এবং সময় যেহেতু নিজেকে রূপ বদলায়, ফলত কোনটা মানে কন্টেম্পোরারি সেটা মানে খুব দাগিয়ে দেওয়া খুব মুশকিল। আজকে দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে যে এ বোধহয় কন্টেম্পোরারি, এটা নয়। এ কিছু একটা লিখছেন-টিখছেন ইত্যাদি। এরকম বলে যদি আমি কাউকে করি, সে যে ঘুরে অন্য একটা সময় বাস্তবতায় কন্টেম্পোরারি হবে না বা কেউ এইভাবে তাকে কন্টেম্পোরারি করে তুলবেন না,
তা তো নয়, মানে কারণ পাঠ তো রয়ে আছে। মানে পাঠ তো খোলা। তাকে তো বিভিন্ন সময়ের পাঠক তাকে নতুন করে সম্প্রসারিত করবেন, তবেই না সেটা সাহিত্য হলো। আমি যদি বদ্ধ করে একদম। দিই পাঠকে, তাহলে তো আর কিছুই থাকে না। ঠিক, ঠিক। এবং এটাও ঠিক যে এই সম্প্রসারণটার জন্য একটা দেবেশবাবু দরকার হয়। মানে যেহেতু তুমি দেবেশবাবুর প্রসঙ্গ আনলে, দেবেশবাবুর দরকার হয়। না হলে হয়তো আমরা এই সম্প্রসারণটা পেতাম না। আমাদের পাঠ কপালকুণ্ডলা পাঠ ওখানেই থেমে থাকতো এবং আমরা একটা সময় তাকে বলতাম না যে এটা কন্টেম্পোরারি। কিন্তু এই পাঠটা পেলাম বলে আমরা আমাদের সময়ের সাথে সেটাকে জুড়ে নিতে পারলাম আরকি। তো তার জন্য ওই মানে লেখক চলে তো যান একটা সময়। তারপরে পাঠক লেখাটিকে এগিয়ে নিয়ে যায়, তার সময়ের প্রেক্ষিতে নিয়ে যায়। সেই চর্চার জায়গাগুলোও তো আমাদের জরুরি, বা সেই দেখার জায়গাগুলোও জরুরি। অথচ বঙ্কিমকে তো মানে একটা সময় প্রতিক্রিয়াশীল বলে দাগানোও হয়েছে সেইভাবে দেখতে গেলে। যাই হোক। হ্যাঁ, তারও কিছু কারণ আছে যে হ্যাঁ, হ্যাঁ, সে হ্যাঁ। আচ্ছা, আরেকটা যেটা জানা সেটা হচ্ছে যে ধরুন গল্প উপন্যাসের যে কেন্দ্র, তার যে একটা অতি নির্দিষ্টতা, একটা ওভার ডিটারমিনিজম, সেটা তো একটা একটা ইউরোপীয় তত্ত্ব কাঠামো মেনে চলে। হুম, তো আমি আমি দেবেশ রায়ের কথা আবার আবার আনবো যে দেবেশ রায় এই যে মডেলটা, এই ইউরোপীয় মডেলটা, তার বিপরীতে একটা দেশীয় আখ্যানের কথা বলেছিলেন, যেটা তার মতে আমাদের উপন্যাসের একটা আমাদের নিজস্ব একটা মডেল হওয়া উচিত। এবং সেই প্রসঙ্গে নানাবিধ তর্ক বিতর্ক অনেক অনেক কথা হয়েছে। আহ আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে ভারতীয় উপন্যাস বা বিশেষ করে বাংলা উপন্যাস, সেটা বিগত স্বাধীনোত্তর ভারতবর্ষ থেকেও যদি ধরি, তাহলে তারপরে সেটা কিরকম ফর্ম নিয়েছে বা এখন কি নিচ্ছে? আপনি কি মনে করেন যে এই যে দেশজ আখ্যানের কথা যেটা দেবেশ রায় বলেছিলেন, সেটা কোনোভাবে আরো ফলপ্রসূ হওয়া সম্ভব? নিশ্চিতই সম্ভব। আমার তো খুব মনে হয়, যেমন ওই কবিতার জন্য বলা হয় রিলকে চিঠি আছে তরুণ কবির প্রতি। যারা কথা সাহিত্য নিয়ে কাজ করছেন বা লিখছেন, তাদের জন্যে দেবেশবাবুর উপন্যাস নিয়ে যে আলোচনাগুলো আছে সেটা হচ্ছে দেবেশবাবুর চিঠি আরকি। তো উনি চিঠি দিয়েই ওগুলো বলে দিয়ে গেছেন। আর যিনি অনুসরণ করতে পারবেন বা যিনি ওখান থেকে সূত্র খুঁজে নিতে পারবেন, আ তাঁর আখেরে মানে তিনি একটা রাস্তা তো খুঁজে পাবেন। এই যে তুমি বলছিলে যে আখ্যান কাব্য, আ দেবেশবাবুর যে লেখাগুলো আছে আরকি, যে আমাদের আখ্যান কাব্যের রীতির সাথে আমাদের বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেল। আমাদের পরবর্তী ফর্ম গিয়ে দাঁড়ালো বঙ্কিমের হাতে, এবং সেটা একটা অনেকগুলো ফর্মের মধ্যে থেকে একটা, এবং সেটাকে আমরা গ্রহণ করলাম, সেই দিকে এগিয়ে গেলাম। আর আমাদের ওই পূর্ববর্তী ইতিহাসগুলো, ওই কথনের ইতিহাসগুলো, লিখনের ইতিহাসগুলো ওইভাবে রয়ে গেল। তো এখন খুবই সত্যি কথা যে আমরা গিয়ে যে এখন আবার একটা মঙ্গল কাব্য লেখা হবে বা ইত্যাদি এরকম, সেটা নয়। কিন্তু আমরা তো সেখান থেকে সূত্রগুলো তো খুঁজে দেখতেই পারি। তার আ চলনগুলো তো খুঁজে দেখতেই পারি। যেমন এই দেবেশবাবুই ধরিয়ে দিয়ে গেছেন আমাদের যে কৃত্তিবাস যখন রামায়ণকে লিখছেন, একজন কৃত্তিবাস নন, মানে যে যতজনই লিখে থাকুন আরকি। তো কৃত্তিবাস যখন রামায়ণগুলোকে লিখছেন, বা ওই যে রামায়ণের রামায়ণ তো রাম তো খুব বীর। তার তো চোখে জল আসার কথা নয়। কিন্তু সীতা হারিয়ে যাওয়ার পর তার চোখে জল আসছে। সেটা কৃত্তিবাস করছেন। সেটা কি খুব রাম একদম পত্নী প্রেমিক হেন-তেন এরকম খুব বলা যাচ্ছে না। কারণ তার পরবর্তীকালের দিকে যে কাজগুলো দেখা যাবে আরকি। খুব কি সেটা? বোধহয় সেটা নয়। বোধহয় যিনি রামকে এইভাবে চোখে জল আনা রামকে ইন্টারপ্রেট করছেন, তিনি ওই বীরত্বব্যঞ্জক রামের যে ন্যারেটিভ, তার মধ্যে খানিকটা পরিহাস খুঁজে দিচ্ছেন। দেবেশবাবুর আ বিরাট ব্যাখ্যা আছে, মানে একটা প্রবন্ধের একটা একদম। অংশবিশেষ যদি তুমি পড়ে থাকো, মনে করতে পারছো আরকি। তো এই সূত্রটুকু তো আমি খুঁজে পেতে পারি। আমার আমি যখন আজকে বসে কোনো একটা আখ্যান রচনা করছি, আখ্যানের মধ্যে ঢুকছি, তখন আমি তো চাইলে এই পদ্ধতিটা কাজে লাগাতে পারি। এটা তো আমার দেশজ পদ্ধতি। আমার ধরা যাক একটা কোনো গ্র্যান্ড ন্যারেটিভ যদি চলছে এই মুহূর্তে, তাকে একদম কাউন্টার অ্যাটাক করতে গেলে, তাহলে আমি আমার দেশজ ঐতিহ্য থেকে এই পরিহাসপ্রিয়টা তুলে নিতে পারি। তুলে নিয়ে সেটা জুড়তে পারি। ধরা যাক, মানে আমি যদি বলি এরকম যে কোনো একজন ঔপন্যাসিক, দেবেশবাবু স্বাধীনতা দিয়ে গেছেন যে আমি তো সেই ঔপন্যাসিকের কল্পনা করি যে তার লেখার প্রতিটি বাক্যকে স্বাধীন মনে করবেন। লেখক পাঠক সেখানে এক হয়ে, লেখক কথক পাঠক সব এক হয়ে যাবে। অত্যন্ত স্বাধীনতা দিয়ে গেছেন, এবং সেটাকে যদি কেউ ব্যবহার করতে পারেন তাহলে তো খুবই ভালো। ধরা যাক আমি যদি মনে করি যে এই সময়ে দাঁড়িয়ে যিনি উপন্যাস লিখছেন, তিনি একটা সংলাপ
লিখলেন বা এমন একটা অংশ নির্মাণ করলেন, যেটাকে পড়তে, পড়তে আমার মনে হলো ধর এরম মানে এই কি যাত্রাপালা ঢঙের এরকম কথা কেউ বলে নাকি? বা এই কি এটা কোনো আধুনিকতার কথা হলো? এটা যদি হয়, আমি যদি মনে করি যে এই যাত্রাপালার ঢংটা এই মুহূর্তের সঙ্গে সাযুজ্য থাকছে না, তাহলে কিন্তু আমার পাশাপাশি এটাও ভাবা উচিত যে এখানে লেখকের কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। এমন নয় যে সে আধুনিকতাটা জানে না বা এই সময়ের বাকৃতিটা জানে না। কারণ যিনি লিখছেন আমি ধরে নিচ্ছি তিনি একটা পাঠ পরম্পরার মধ্যে দিয়েই এসছেন। সুতরাং তিনি জানেন। তাহলে কেন এই কাজটা করতে যাচ্ছেন? তাহলে নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য সাধিত হচ্ছে। আমার যখনই পড়তে গিয়ে মনে হচ্ছে এরকম যাত্রাপালা ঢঙের কেউ বলেন কিনা, তাহলে আমি স্বীকার করে নিচ্ছি যে যাত্রাপালার ঢং বলে একটা কিছু ছিল। তার একটা বাস্তবতা রয়ে আছে। তাহলে কোথাও একটা তো সেই লেখক আমাকে সেই পুরোনো জায়গাটায় মানে যে আমাদের আ দেশজ ঐতিহ্যের যে জায়গাটা, দেশজ আখ্যান বর্ণনের যে জায়গাটা, কোথাও একটা তো সে আমাকে মনে করাচ্ছে। আমরা যদি hyperlink শব্দটা এখানে ব্যবহার করি, যেভাবে মানে একটা জায়গা ছুঁয়ে দেখলে অন্য একটা জায়গায় চলে যেতে পারি। সুতরাং এইটার মধ্য দিয়ে সে কোথাও একটা সেটা আমায় বোঝানোর চেষ্টা করছে যে এই একটা ঢং আমাদের ছিল। আরো একটা জিনিস দেখো, এই যে পরিহাসপ্রিয়তার কথাটা এলো। যদি সেই যাত্রাপালার ঢঙের কথাটা আমার খুব একটা মনোভূত হচ্ছে না। মনে হচ্ছে না যে এটা আমাদের আধুনিকতার অনুসারী। কিন্তু এটাও তো ঠিক যে সেই কথাটা যে উঠে আসছে, তাহলে কোথাও না কোথাও একটা আমাদের মিলিত মানুষে এরকম একটা কথা বললে ভালো হতো এরকম একটা জায়গা তো ছিল। আমরা বলতে পারিনি বা বলি না সেটা হয়তো আইরনি হয়ে দাঁড়িয়েছে। বলে ফেলতে পারলে ভালো হতো। সুতরাং এই মানে একজন আ যদি আমাদের আখ্যান কাব্য, আখ্যান কাব্যের রীতি ইত্যাদি এই জায়গাগুলোতে খুঁটিয়ে, খুঁটিয়ে দেখা যায় এবং তার থেকে যদি জিনিসগুলোকে নেওয়া যায়, তাহলে আমরা আমাদের সময়ের আখ্যানের ভেতরেও কিন্তু সেগুলো গুঁজে দিতে পারি। তাতে হয়তো সাময়িক কারণে মনে হতে পারে বা হতে পারে যে এই লেখাগুলো ঠিক মানে উপন্যাসের মতো দেখতে লাগছে না, গল্পের মতো দেখতে লাগছে না। কিন্তু হ্যাঁ, সেখানে লেখকের মানে আ লেখার ক্ষমতারও নিশ্চয়ই একটু থাকতে হবে। তিনি যদি ঠিক করে লিখতে পারেন এবং ওই জায়গাগুলো কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু ওই যোগসূত্রটা সাধিত হবে বলতে পারি না। কিন্তু ওই জায়গাগুলো রক্ষিত হবে। ওই আ মানে ক্রাফট কি বলবো? মানে ওই যে ওরা ওরা যে জায়গাগুলো তৈরি করেছিলেন আখ্যান বলার ক্ষেত্রে, বর্ণনের ক্ষেত্রে, সেই জায়গাগুলো তো রক্ষিত হতে পারে। আমাদের যখন কীর্তনের গান হয়, পালা গান যখন হয়, তো সে তো হচ্ছে কোনো একটা জায়গায় মানে একটা আ হরিবাসর বা এইরকম কোনো একটা জায়গায় হচ্ছে। কিন্তু সে তো একেবারে নিয়ে গিয়ে আ তার দর্শককে বা শ্রোতাকে নিয়ে গিয়ে ফেলছে বৃন্দাবনে, নয় নদীয়ায়। সে তো এই উল্লম্ফনটা ওখানে দাঁড়িয়েই করে দিতে পারছে। তো সেটা তো নিশ্চয়ই আমাদের আখ্যান বর্ণনের একটা রীতি। সব লোক খেয়াল করে দেখো, সব লোক কিন্তু বৃন্দাবনও দেখেনি, সব লোক নদীয়াও দেখেনি। সে কিন্তু বুঝে যাচ্ছে যে এই বৃন্দাবন মানে এইরকম, এইরকম ব্যাপার। নদীয়া মানে এরকম, এরকম ব্যাপার। কোত্থেকে বুঝছে? জানে না তো নদীয়া দেখেনি, বৃন্দাবনও দেখেনি। হয়তো তারই ক্ষে মানে তার আশেপাশের যে ছবিগুলো রাখা আছে, কেমন যে বৃন্দাবনের ওই অরণ্য যেখানে এই সমস্ত হচ্ছে হয়তো জানেই না বা কোথায় যমুনা নদী ইত্যাদি, ইত্যাদি আমি জানলামই না। কিন্তু আমি তো আমার গ্রামের পাশের একটা নদীটা দেখেছি। তখন নিশ্চয়ই আমার কল্পনায় একটা কোনো নদী কাজ করছে যেটা হয়তো আমার ওই গ্রামের নদীটা সেটাকেই আমি যমুনা নদী হিসেবে কল্পনা করছি। সুতরাং আমাদের পাঠক এই আখ্যান রীতিতে অভ্যস্ত। আমাদের পাঠক এই কল্পনার জায়গাটায় আছে। এটা আমাদের মানে আমাদের মিলিত পাঠের মধ্যে এটা রয়ে আছে। পাঠ অভ্যাসের মধ্যে এটা রয়ে আছে। আজ যদি কোনো ঔপন্যাসিক আমাকে ওই জায়গাটায় নিয়ে যেতে পারেন, আমার কিন্তু অসুবিধা হবে না। আমি কিন্তু সেই জায়গাটা ছুঁতে পারবো। আজকে যদি তুমি আমাকে কোনো একটা কি বলে যেন? আ মাকন্দর কথা বা কোনো একটা কাল্পনিক জায়গার কথা বলো, আমি কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে সেই গ্রামটাকে বা সেই জায়গাটাকে আমি নির্মাণ করে নিতে পারবো। এটা তো আমাদের আখ্যানে ছিল। এই বর্ণনা তো আখ্যানে ছিল। একেবারে যদি তুমি হুবহু বর্ণনা নাও করো, তাহলেও আমি কিন্তু সেই জায়গাটাকে চিনে নিতে পারি। এই সুবিধাটা আমাদের আখ্যানে ছিল বা আমরা পেয়েছি। সেটা আজকে কোনো ঔপন্যাসিক ব্যবহার করতেই পারেন। ঔপন্যাসিক কেন মানে যেকোনো ছোট গল্পেও সেটা ক কথাশিল্পী সেটা ব্যবহার করতে পারেন। তো এই জায়গাগুলো থেকে আমাদের প্রচুর নেওয়ার আছে এবং আমার মনে হয় দেবেশবাবু একেবারে যেকোনো তরুণ কথাকারের জন্যে এই চিঠিগুলো রেখে রেখে গেছেন
যে জায়গাগুলো থেকে আমরা এই সূত্রগুলো নিতে পারি আরকি। আ পথের পাঁচালী যেমন উনি আ করে গেছেন যে এই যে দূরত্ব এবং আ বিচ্ছিন্নতা। মানে রেল লাইন স্থাপিত হয়ে গেল। আ ওখান থেকে বিদেশি সাম্রাজ্যের লোক এসে আমাদের এখানে উপনিবেশ গড়ে ফেললো। কিন্তু সেখানে একটা বাবার কাছে তার মেয়ের মৃত্যু সংবাদ পৌঁছতে পারল না আরকি। এটা তো এই উপনিবেশের দান। এই দূরত্ব এবং বিচ্ছিন্নতা তো এই উপনিবেশের দান। তো এটা যখন আমরা বিভূতিভূষণ থেকে খুঁজে পাচ্ছি, তো এটার এই জায়গাগুলো বা এই পদ্ধতিগুলো তো আমরা কাজে লাগাতেই পারি আরকি। বিভূতিভূষণ অবশ্য মানে আখ্যান কাব্যের কথা বলতে হঠাৎ বিভূতিভূষণের কথা মনে হয়ে গেল কারণ দেবেশবাবুর এই প্রসঙ্গগুলো মাথার মধ্যে একের পর এক চলে আসছে বলে। তো মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বিভিন্ন আ আখ্যান বলার বিভিন্ন রীতি এইরকমভাবে আছে। আ আমাদের আ অতীতের যে সমস্ত আখ্যান বলার ধরনের মধ্যে এই রীতিগুলো বিভিন্ন সূত্রগুলো থেকে গেছে। আমরা যদি আজকে সেগুলো দেখি এবং দেখে যদি আমাদের লেখার মধ্যে প্রয়োগ করতে পারি, আমার মনে হয় তার থেকে ভালো আর কিছু হয় না। হ্যাঁ, এমন নয় যে আমরা আবার সেই পুরনো যোগসূত্রই খুঁজে পেয়ে যাবো বা বলতে পারবো যে ঠিক যেখানে আমরা থেমেছিলাম এখান থেকে আখ্যানের রীতিটা এইরকমই হবে। সেটা হয়তো বলার আর জায়গা নেই। কারণ তারপরে অনেক বদল হয়ে গেছে। জীবনানন্দ দাশ চলে এসছেন। আ এই রবিশঙ্কর বলের কথাই যদি বলি, রবিশঙ্কর বল চলে এসছেন। এরা যেভাবে উপন্যাস এবং গল্পকে একটা দিকে এগিয়ে নিয়ে গেছেন, তারপরে হয়তো ওই পুরোনো জায়গাটাতে আর ফেরত যাওয়া যাবে না। কিন্তু এই সূত্রগুলোকে আমরা আবিষ্কার করতে পারি এবং সেগুলোকে আমরা তো মানে ছুঁয়ে রাখতেই পারি, ছুঁতেই পারি আরকি। আ আমাদের জীবনানন্দ দাশের কথা এলো। উপন্যাস প্রসঙ্গেই এলো। রবিশঙ্কর বলের কথা এলো। তো আধুনিক যে অস্তিবাদী উপন্যাস, মনস্তত্ত্ববাদী উপন্যাস যেটা যেটা আবারও ইউরোপের কিছুটা অনুসরণে এখানে এসেছে। সেখানে প্লটের গুরুত্ব একেবারে কমে গেছে এবং স্থান, কাল, পাত্র কিছুই আর স্থির নেই। সবকিছু ভেঙে চুরে একটা অন্যরকম পটভূমি নির্মিত হয়েছে। আর বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশের কথাই আমরা বললাম, তারপর রবিশঙ্কর বলের কথা আপনি বললেন। এদের ঘরানায় এই ধরনের এক্সপেরিমেন্ট প্রচুর হয়েছে। বাংলা সাহিত্যেও হয়েছে। তো প্লট নির্মাণ সম্পর্কে যদি কিছু বলেন। কিভাবে একটা প্লট নির্মিত হচ্ছে বা আদৌ সেই প্লট নির্মাণ করার দরকার আছে কি? আমার মাত্র মানে আমি একটি উপন্যাস লিখেছি। ফলত আমি খুব মানে এই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য বলে নিজেকে মনে করছি না আরকি। মানে আমার যেটা মনে হয় যে প্লট নির্মাণে যেটা আমরা মাঝে বলে থাকি প্লটহীন, প্লট নেই ইত্যাদি ব্যাপার। ব্যাপারটা মানে আমি ওইভাবে ব্যাপারটাকে দেখি না। আমি মনে করি যে এই যে নেই, এই নেই এরও একটা তো রাজনৈতিক অবস্থান থেকেই এটা নেই। তাহলে লেখক কোথাও ওই প্লটহীনতার প্রতি পৌঁছাতে চেয়েছেন। মানে ওটা তার সচেতনই নির্মাণ তো। তার মানে এই প্লটহীনতার প্রতি পৌঁছতে চেয়েছেন। এটা আরেক রকমের প্লট। মানে প্লটহীনতাটাই এক ধরনের প্লট। হ্যাঁ। প্লটহীনতাটা এক রকমের প্লট। কারণ সে একটা কথা আ এই মানে একটু অন্য প্রসঙ্গে একটু বলি। মানে খুব সমালোচনা হয় একটা দেখবে যে গোড়ায় এত দীর্ঘ আ সংলাপ। বিরাট গোড়া অনেকে এরকমও নিদান দিয়ে দেন যে গোড়া আরো খানিকটা ছোট করলেই পারত। আর 40% ছোট তো করাই যেত আরকি। যাই হোক যারা বলেন তাদেরকে আমি মানে সম্মান জানাচ্ছি। কিন্তু এটাও মানতে হবে তো যে যিনি লিখেছেন লোকটার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি জানতেন না যে 40% ছোট করা যেতে পারত গোড়াকে? তাহলে তিনি এত বড় করে রাখলেন কেন? বা জীবনানন্দের যদি আমি দেখি, জীবনানন্দের নায়কদের সংলাপ অনেক দীর্ঘ হয় অনেক সময়। অনেক কথা বলে যাচ্ছেন এরকম হয়। তো জীবনানন্দের মতো ঐরকম একজন বিশ্ব সাহিত্যের ঐরকম একজন তন্নিষ্ঠ পাঠক তিনি কি অ্যা ওই জায়গাগুলো বুঝতে পারতেন না যে এইগুলো আমি কেন এত বড় করে লিখছি, এইগুলোকে কেন এতবার করে বলছি, এগুলোকে না বললেই হতো, এগুলোকে ছোট করে দিলেই হতো। তার কি ধারণাটা ছিল না? ছিল। ছিল তো বটেই মানে ১০০ বার ছিল, ১০০ র উপর ৫০০ বার ছিল। জীবনানন্দ এবং রবীন্দ্রনাথ সচেতনভাবেই ওই কাজটা করেছেন। এবার আমাদের খুঁজে দেখতে হবে যে কেন ওই কাজটা করেছেন। আ আমাদের অ্যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের এটা নিয়ে একটা ব্যাখ্যাও আছে যে আ যখন গোরার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ওই ঔপনিবেশিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে গোরা বা
যারা উপনিবেশের অধীন, তাদেরও যে বক্তব্যের জায়গা আছে এবং সেই বক্তব্যের জায়গাটাও যে দীর্ঘ, সেটা গোরার মধ্যে প্রতিহত হচ্ছে। গোরার ওই দীর্ঘ সংলাপ বা দীর্ঘ জায়গাগুলোর মধ্যে ওইটার একটা ছাপ থাকছে। তেমন দেখবে জীবনানন্দেরও যে চরিত্ররা, তারা তো খুব মানে কেন্দ্রের দিকের চরিত্র নয়, তারা তো বেশিরভাগই পরিধির দিকের চরিত্র। তাদের কথা শোনাই হয় না। তাদেরকে আ মানে উৎপ্রেক্ষা তাদের জন্য বরাদ্দ থাকে। তারা মানে তাদের অকীর্তিত লোকজন। তো জীবনানন্দ তাদের সেই পরিধির লোকজনকেই তো তার পরিধির কথাই তো তুলে আনতে চেয়েছেন। তাহলে তাদের কথা বেশি করে থাকবে না কেন? সেটাই তো তার রাজনীতি। যে ওই কথাগুলো উঠে আসবে সেটাই রাজনীতি। ঔপনিবেশিক ব্যবস্থায় দাঁড়িয়ে গোরার যে কিছু বক্তব্য থাকবে এবং সেই বক্তব্যটা সে বলবে সেটাই গোরার রাজনীতি। ফলত গোরার আয়তন ওটাই হবে। আর জীবনানন্দ দাশের উপন্যাসে ওই কথাগুলো, ওদের কথাগুলো ঐরকম বড়, বড় করেই থাকবে, বেশি, বেশি করেই থাকবে। কারণ বেশি, বেশি করে বলাটাই তার রাজনীতি। এটা আমার আমার যা মনে হয় এবং আমি ওই আ ওর বক্তব্য থেকে, সঞ্জয় বাবুর বক্তব্য থেকে আমি যেটুকুনি বুঝতে পেরেছি। হয়তো ভুল ঠিক সেটা পরবর্তী বিচার করবে। কিন্তু এটা আমার মনে হয়। যে রবীন্দ্রনাথ ঠাকুর বা জীবনানন্দ দাশ কেউ না বুঝে ওটা রচনা করেছেন বা বেশি লিখতে, লিখতে লিখে ফেলেছেন, এটা হতে পারে না। ফলত তারা যেটা করেছেন তার পিছনে তার সচেতন নির্মাণ আছে এবং নির্মাণের রাজনীতি আছে। সেটা সেটা যদি আমি ধরতে পারি তাহলে আমি দেখতে পারবো এই যে যখন আমরা বলি যে প্লট নেই, প্লটহীনতা। অ্যাকচুয়ালি প্লটহীনতাটাই তো তার সচেতন নির্মাণ। সে তো ওইটার সচেতনভাবে নির্মাণই করছে যে ওটাই তার প্লট। সেটা লিখতেও তার কম কষ্ট হচ্ছে না। একটা প্লট যুক্ত জায়গা যখন করছে আর একটা অল্প প্লট বা প্রায় নেই কিছু সেখান থেকে যখন সে সেইটা নির্মাণ করছে সেটা করতেও কিন্তু তার মানে খুব আ আয়াসসাধ্য কাজ এরকম নয় বরং সেটা পরিশ্রম সাধ্য কাজ। সেটা একজন লেখক কেন করছেন? কারণ সে ওটাই করতে চাইছেন এবং তার পিছনে ডেফিনিটলি তার রাজনীতি আছে এবং সেটা সময়ের সঙ্গে, সঙ্গে বদলায়। ওটা প্লটহীনতা আমি অন্তত বলতে চাই না। আমি বলতে চাই যে, ওই যে প্লটহীনতা যেটা বলছেন সেটার ওই শূন্যতাটা তার একটা প্লট না? সেটা সেইজন্যই সে ওটা নির্মাণ করছেন এবং সেটা তার আ সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা থেকে উদ্ভূত। আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে কোন সাহিত্যিক আপনার আপনাকে আপনাকে প্রাণিত করে? কোন সাহিত্যিক? বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্য। এই খুব আর আর মুশকিলের আর প্রশ্ন। আর আর এর সাথে আর না, এর সাথে আরেকটা মানে এটা আমার খুব পছন্দের একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আ বাংলা সাহিত্যের কোন বিস্মৃতপ্রায় লেখক, মানে যাদের লেখা প্রায় এখন পড়াই হয় না, আপনার মনে হয় যে তাদের লেখা আবার নতুন করে পড়া উচিত? দুটো প্রশ্নই আমার জন্য অত্যন্ত কঠিন। ব্যাপারটা হচ্ছে যে আমি তো একাডেমিক্যালি সাহিত্য পড়া ছাত্র নই। ফলত আমি মানে লেখক হিসেবে আমি সমস্ত যে যতজনকে আমি পারি ততজনকে পড়ার চেষ্টা করি আরকি। এবং আমার মনে হয় যে আমি হয়তো সবার মতো লিখতে পারবো না বা ওই ক্ষমতা আমার নেই। কিন্তু পড়ার ক্ষমতাটা তো আমার আছে। সুতরাং আমি সমস্ত লেখককে পড়ি না। মানে আমাদের বাংলা সাহিত্যে যে পরিমাণ লেখা হয়েছে এবং আমার এখানটায় খুব একটা বায়াস নেই। আমার কমল কুমার পড়তেও বায়াস নেই, অমিয় ভূষণ পড়তেও বায়াস নেই, আবার সুনীল গঙ্গোপাধ্যায় পড়তেও বায়াস নেই। কারণ হ্যাঁ, এটা হতে পারে যে সব লেখা স স সকলের সব লেখা পড়তে ভালো লাগে না। সেটা হতে পারে। সুনীল গঙ্গোপাধ্যায়েরও হয়তো সব লেখা কি পড়েছি বা সব লেখা পড়তে ভালো লেগেছে তা নিশ্চিত নয়। সেটা কমল কুমারের জন্যও প্রযোজ্য। কমল কুমারেরও যে সব লেখা পড়তে ভালো লেগেছে তা নয়। কিন্তু পড়ার চেষ্টা করেছি সবাইকে, এইটাই। আর বিস্মৃতপ্রায় লেখক কি জানি আমি মোটামুটি যে আ যাদের ঘরের মধ্যে থাকি তারা তো সবাই সব লেখকই পড়ে না। মানে বিস্মৃতপ্রায় লেখক বলতে তুমি কাদের কথা বলছো? আমি বলতে চাইছি ধরুন আ আ যেমন যেমন ধরা যাক যেমন আপনি আপনি কিছুদিন আগেই লিখেছিলেন সম্ভবত ফেসবুকে। সেটা হচ্ছে 'সাবিত্রী রায়ের নীল চিঠির ঝাঁপি।' হুম, হুম, আপনি পড়ছিলেন সম্ভবত। হুম, হুম। তখন আমি দেখছিলাম যে সাবিত্রী রায়ের রচনা সংকলন যেমন এখন আর পাওয়াই যায় না। একটা সময় হয়তো পাওয়া যেত। 'মালশ্রী' বলে একটা উপন্যাস, 'পাকা ধানের গান' এই উপন্যাস। হুম, এগুলো এখন হুম, আর পাওয়াই যায় না। কিন্তু আচ্ছা, আ মানে আমি এই ধরনের বলতে চাইছি যে মানে এনারা তো আচ্ছা, হলেন আচ্ছা, প্রায় ৪০ এর দশকের বা ৫০ এর দশকের প্রায় বিস্তৃত লেখক বা আচ্ছা। বা ননী ভৌমিক। ননী ভৌমিকের জ্যোতির লেখা হ্যাঁ, জ্যোতিরিন্দ্র নন্দী জ্যোতিরিন্দ্র তাও হ্যাঁ, জ্যোতিরিন্দ্র জ্যোতির্ময় নন্দী তাও জ্যোতিরিন্দ্র নন্দী আনন্দ থেকে বোধহয় বেরোনোর পর একটু লোকে তাও উল্টে পাল্টে দেখেছে।
বা জগদীশ গুপ্ত। জগদীশ গুপ্তের এবছর যেমন হ্যাঁ, হুম। এইরকম ও বলছি। আচ্ছা, হ্যাঁ, এরা যদি বিস্মৃত পায় হন তাহলে তো হ্যাঁ, এদেরকে তো পড়া উচিতই। কিন্তু এগুলোও আমাদের পাঠের মধ্যেই মানে থাকা তো উচিত আরকি। আ বরং আরো ভালো হচ্ছে যেমন এই আ আ গত কয়েক বছরের মধ্যে দিবাকর ভট্টাচার্যের গল্প আমরা পেলাম। দিবাকর ভট্টাচার্যের গল্প ছিল না। বোধহয় এবছর একটা নতুন সংকলনও বেরিয়েছে। আমার কাছে পরম্পরা। আগের সংকলনটা আছে। আ রাধানাথ মন্ডলের গল্প আমরা পড়িনি। আমাদের শ্রদ্ধেয় সাহিত্যিক অমর মিত্র তাঁর উদ্যোগে রাধানাথ মন্ডলের গল্প বেরিয়েছে। আমি ভেবেছি মানে বিস্মৃত প্রায় মানে ওই ওই হ্যাঁ, ধরনের কথা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এরকম যদি মানে রাধানাথ বাবু বা দিবাকর ভট্টাচার্যের মতো এরকম যদি লেখক থাকেন এবং তাদের যদি যোগসূত্র কোথাও থেকে থাকে তাহলে সেই লেখা তো সামনে আনা উচিত, সেগুলো আমাদের পড়া উচিত। আর তুমি যেগুলো বলছো সাবিত্রী রায়, জগদীশ গুপ্ত এগুলো আমাদের পাঠ্যতালিকায় অবশ্যই থাকা উচিত আরকি। মানে এগুলো না পড়ে আমরা কিছু করতে পারব না। এটাই আমার বক্তব্য। আমার মতে আ পড়াটা আমরা সব রকম করি আরকি। সবার সব ভালো লাগতে হবে এরকম কোনো মানে নেই। সবাইকেই যে মানে কমল কুমার এবং অমিয় ভূষণ বা সন্দীপন এইগুলোকেই জোর দিতে হবে এরকমও কোনো দরকার নেই। সবই পড়ি। গ্রহণ বর্জনটা নিজের মধ্য থেকে অটোমেটিক্যালি হয়ে যায় এবং একটা মানে বয়স যত আস্তে, আস্তে বাড়তে থাকে, পাঠের পরিধি যত বাড়তে থাকে, এই সম্পাদনাটা খুব নিজের ভেতরে অটোমেটিক্যালি হতে থাকে। তখন বোঝাই যায় যে এইটা আমার জন্যে নয় এটা আরকি। ইনি যতই নামী লেখক হন না কেন বা যতই খ্যাতিমান লেখক হন না কেন, এটা আমার জন্যে নয়। এটা হতে পারে এটা হয়তো অন্য অন্য কারোর জন্য খুব ভালো লেখা, এটা আমার জন্য নয়। এই জায়গাটা সম্পাদনার জায়গাটা যত পাঠের বিস্তৃতি বাড়ে তত খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আরকি। কিন্তু ওই পরিধিটা বড় হোক আরকি। মানে শুধুই জীবনানন্দ পড়বো আর সুনীলকে পড়বো না বা শীর্ষেন্দুকে তো অবশ্যই পড়া উচিত। শীর্ষেন্দুকে পড়বো না। এইরকম বায়াস যেন না থাকে মানে আমাদের কারোর মধ্যেই না থাকে আরকি। কারণ তাহলে ওই মানে একটা দিক দেখবো, একটা দিক দেখবো না। এই জায়গাগুলো তৈরি হয়। এই জায়গাগুলো সবার আগে কাটিয়ে ফেলা উচিত। তারপরে নিজের কিছু পছন্দ তো হয়েই যায়। হতে পারে সেই লেখকের বাকি সবকিছু পছন্দ হলো না বা অন্যান্য গল্প পছন্দ হলো না। কিন্তু কোনো একটা উপন্যাস হয়তো খুব ভালো লেগে গেল। এরকম তো ঘটনা ঘটতেই থাকে। এবং পড়াটা হোক, সবকিছুই পড়া হোক আরকি। সবচেয়ে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ধরুন আমরা যারা সাহিত্যের ছাত্র নই, যাদের সেই অর্থে অ্যাক্সেস থাকে না সব ক্ষেত্রে। এবং বাংলা সাহিত্যে তো সেই অর্থে কোনো আর্কাইভ নেই বা মানে জানিয়ে দেওয়া হচ্ছে কারো থেকে সেইরকম কোনো ইনস্টিটিউশন বা এরকমও কিছু নেই। ফলে পাঠককে নিজে খুঁজে পড়তে হয়। যেমন আপনি বললেন যে দিবাকর ভট্টাচার্যের কথা। আমি বলবো আরেকজন রতন ভট্টাচার্য। আমি খুব হুম, হুম, রিসেন্টলি হুম। খুঁজে পেয়েছি তার লেখা। আ এই এনাদের মতো এত শক্তিশালী লেখক কিন্তু আ ওই যে কোনো আর্কাইভিং নেই তো ফলে সেটা জানিয়ে দেওয়ার কেউ নেই। ফলে সেটা উত্তর প্রজন্মে আর সঞ্চারিত হয় না। ঠিকই এবং মানে লাইব্রেরিটা উঠে যাওয়ার ফলে এখন যেটা সমস্যা হয়েছে যে কেউ যে গিয়ে বলছেন যে এইগুলো পড়ো বা এইগুলো খুব ভালো। মানে এটা বলার মধ্যেও আবার বিপদ আছে। এই ভালো বলে কেউ নিজের পছন্দের সেই বিপদের কথা আমি ছেড়েও দিচ্ছি। কিন্তু মূলত লাইব্রেরি সংস্কৃতি থাকার ফলে যেটা সুবিধা হয়েছিল যে একটা জায়গায় গিয়ে বই দেখা যায়, আ সেই মতো তোলা যায়। সেই জায়গাটা তো খুব অভাব এখন হয়ে গেছে। আর এখন যেভাবে আ বই বিক্রির জায়গা যেভাবে হয় আরকি যে আমি কোনো একটা ওয়েবসাইট দেখলাম বা কোনো একটা পেজ দেখলাম, তাদের পেজের যে বইগুলো ডিসপ্লে করা হয়েছে সেখান থেকে বই বাছতে শুরু করলাম। তাতে হতেই পারে যে আমি কোনো একটা ভালো বই মিস করে যাচ্ছি। এটা হওয়ার খুব চান্স আছে এবং আ বইমেলাতে তো দেখাই গেছে যে খুব যে ঢুকে স্টলের মধ্যে থেকে খুব বেছে কেনা যাচ্ছে এরকম নয়। মোটামুটি একটা তালিকা করা থাকছে, সেই তালিকা অনুযায়ী যাওয়া হচ্ছে। এর ফলে কিছু ভালো লেখা হয়তো মানে বাদ চলে যাওয়ার খুব সম্ভাবনা থাকছে। সেটা যুগের সমস্যা, কিছু করার নেই। কিন্তু ওই আরকি এর মধ্য থেকেই যতটা বেশি করে পড়াশোনা করা যায় ততটা ভালো। আচ্ছা। আ আমরা আরেকটা প্রসঙ্গে আসছি। উম সেটা হচ্ছে এরকম যে লেখা, লেখন পদ্ধতি সেটা একটা রাজনৈতিক এবং সেটা একটা দার্শনিক প্রসেসও বটে। আর প্রত্যেক লেখকের অবশ্যই তার নিজস্ব একটা রাজনৈতিক বিশ্বাস থাকবে। কিন্তু লেখকের যে রাজনৈতিক বিশ্বাস সেটা তার লেখাকে কিভাবে প্রভাবিত করে? আপনার কি মনে হয়?
কিভাবে প্রভাবিত করে মানে? মানে তিনি তো তার রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকেই লিখছেন। হ্যাঁ, ফলে আমি বলতে চাইছি যে আ যে রাজনৈতিক বিশ্বাস সেটা যদি লেখার উপর আরোপিত হয়, তাহলে কি সেটার লেখাটা উৎকর্ষতা পাচ্ছে নাকি আবার তার একটা অবনমন ঘটছে? আচ্ছা, 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 আচ্ছা। দেখো, মানে রাজনৈতিক বিশ্বাস থেকেই সকলে লিখছেন। এটা আমি বিশ্বাস করি। মানে যিনি হয়তো ভাবছেন যে আমি রাজনৈতিক বিশ্বাস থেকে হয়। লিখছি না, তিনি আসলে ভুল ভাবছেন। কারণ তিনিও রাজনৈতিক জায়গা থেকেই লিখছেন। তো আমরা আমাদের সকলের লেখার পিছনেই আমাদের রাজনৈতিক বিশ্বাস কাজ করছে। কিন্তু এখানে তফাৎ যেটা আছে যে একজন লেখক এবং একজন রাজনৈতিক কর্মীর তাদের দুজনের ভূমিকার মধ্যে একটা তফাৎ আছে। এইটা কোথাও আমাদেরকে বুঝতে হবে। যে একজন লেখক একটা রাজনৈতিক মতাদর্শে নিশ্চিত বিশ্বাস করতে পারেন এবং সেই মতাদর্শের দিকে তার লেখা ধাবিত হবে বা আ অন্য দিকের সমালোচনাগুলো তার লেখার মধ্যে আসবে। এটার মধ্যে ভুল কিছু নেই এবং এটা তো হয়েছে এবং হয়ও। কিন্তু সেই লেখক মানে যিনি লেখক তিনি কিন্তু রাজনৈতিক কর্মীর মতো আলোচনা মানে ভূমিকা নিতে পারেন না। অর্থাৎ তিনি একজন রাজনৈতিক কর্মীর বাধ্যবাধকতা থাকে যে তার দলের সমস্ত কিছু জাস্টিফাই করা। একজন লেখক কিন্তু সেই বাধ্যবাধকতার জায়গায় নিজেকে ধরে রাখতে পারেন না। অর্থাৎ লেখকের একটা রাজনৈতিক কর্মীর ঊর্ধ্বে উঠেও রাজনৈতিক মতাদর্শ দুজনের একই হতে পারে। একজন লেখক এবং একজন একটা নির্দিষ্ট দলের রাজনৈতিক কর্মী দুজনের রাজনৈতিক মতাদর্শ এক হতে পারে। কিন্তু একজন রাজনৈতিক কর্মী অনেক বেশি বাঁধা, অনেক বেশি অনুশাসনের বাধ্যবাধকতায় বাঁধা। আ কারণ ধরা যাক যদি তাকে দলের সমালোচনা করতে হয়। আমার মনে হয় সেই দলের সমালোচনা করার জায়গাটা Facebook নয় বা টেলিভিশন চ্যানেল নয়। তার দলের যে নিয়মতান্ত্রিক বা গঠনতান্ত্রিক পদ্ধতি আছে তার ভেতরে গিয়ে তাকে দলের সমালোচনা করতে হয়। ফলত সে অনেকটা বেশি বাধ্যবাধকতা বা মানে ক্লোজড। তার নির্দিষ্ট কিছু জায়গা আছে যার বাইরে সে বেরোতে পারে না। আর সেটা একজন রাজনৈতিক কর্মীর সংকটও বটে। একজন রাজনৈতিক কর্মী তার দলের প্রতি অনুগত থাকতে গিয়ে কতটা নিজের মানে মানুষ হিসাবে নিজেকে কতটা জায়গা দিতে পারবেন সেটা সেই রাজনৈতিক কর্মীর সংকট। লেখকের জায়গা হচ্ছে সেই সংকটটাকে গল্পে তুলে আনা। সেটা সেটা তার জায়গা হতে পারে। কিন্তু সেই সংকটটাকে গল্পে তুলে আনতে হলে তাকে অবশ্যই রাজনৈতিক কর্মীর উপরের জায়গাটায় যেতে হবে। অর্থাৎ রাজনৈতিক মতাদর্শ তার থাকতেই পারে। কিন্তু দলের ভুলকেও তাকে ভুল বলতে হবে। দলের ঠিককে যেমন সে ঠিক তো বলবেই। কিন্তু দলের ভুলকেও ভুল বলার মতো জায়গায় তাকে আগে পৌঁছাতে হবে। তবেই তিনি লেখক হবেন। না হলে একজন রাজনৈতিক কর্মীও লিখতে পারেন। তিনি ওই তার নিজের আনুগত্যের জায়গাটাই লিখবেন। রাজনৈতিক বিশ্বাস থেকেই আমরা সবাই লিখছি। কিন্তু সকলেই রাজনৈতিক কর্মী নন। লেখক রাজনৈতিক কর্মী নন। মানে লেখক ব্যক্তি জীবনে রাজনৈতিক কর্মী হতে পারেন। কিন্তু যখন তিনি কলম হাতে করে বসছেন, তখন কিন্তু তিনি রাজনৈতিক কর্মী নন। রাজনৈতিক কর্মীর অনেক ঊর্ধ্বে। কারণ তার মতাদর্শটা যে মতাদর্শেই তিনি বিশ্বাস করুন না কেন, তার মতাদর্শটা কিন্তু বৃহত্তর স্বার্থে মানবের জন্য। মানবতার বৃহত্তর স্বার্থের জন্য তার মতাদর্শ। যখন তিনি কলম খুললেন তখন তিনি সেই মানবতার বৃহত্তর স্বার্থটার কথাই বা মানবতার বৃহত্তর জায়গাটাকেই ছুঁতে যাওয়ার জন্য তিনি কলমটা খুললেন। নাহলে তিনি দলই করতে পারতেন। দল করলেই তিনি অনেক মানুষের সঙ্গে দেখা করতে পারতেন বা মানুষের সম্পর্কের রাজনীতির যে জায়গাটা সেই জায়গাটা করতে পারতেন। কিন্তু তিনি কলম খুলছেন মানেই কোথাও না কোথাও তাকে এই আ দলীয়তার বাইরে বেরোনোর একটা জায়গা তিনি চাইছেন বলেই তিনি কলমটা খুলছেন। সুতরাং তিনি যখন কলমটা খুললেন, তখন কিন্তু তিনি আর রাজনৈতিক কর্মী নন। হ্যাঁ, রাজনৈতিক মতাদর্শ তার নিশ্চয়ই থাকবে। আর সেই মানে কোনো রাজনীতিহীন লেখা তো হতে পারে না, হয়ও না। মানে যারা বলেন যে রাজনীতিহীন লেখা লিখছি তারা অজান্তে রাজনীতির লেখাই লেখেন। হয়তো শব্দগুলো থাকে না। সে মানে অনেক মহান মানে গীতার মতো টেক্সটেও তো কোথাও কোনো পার্টি, দল এইসবের কথা লেখা নেই। কিন্তু গীতাকে তো অরাজনৈতিক কেউ বলবে না। তো হয়তো রাজনীতিগত শব্দ থাকে না ইত্যাদি কিন্তু তিনি নির্দিষ্ট রাজনীতির কথাই লিখছেন। কিন্তু সমস্ত লেখক কিন্তু রাজনৈতিক কর্মী নন। আ খুব, খুব আপনার আপনার বক্তব্যটা খুব পরিষ্কার। একদম মানে এটাতে ধোঁয়াশার কোনো জায়গা নেই। আ এই সূত্র টেনে আরেকটা বিতর্কিত প্রসঙ্গে আসবো। সেটা হচ্ছে যে বিগত কয়েক সপ্তাহ ধরে একটা শব্দ নিয়ে খুব বিতর্ক হচ্ছে। আমাদের টেলিভিশনে দেখতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে বুদ্ধিজীবী। শব্দটা হচ্ছে বুদ্ধিজীবী। তো বুদ্ধিজীবী কাকে বলবো? আর বুদ্ধিজীবীর কি কোনো দায় আছে সমাজের প্রতি?
নাকি নাকি বুদ্ধিজীবীর ওপর এই দায়টা চাপিয়ে দেওয়া অহেতুক বাড়াবাড়ি? আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আমি তোমার ৩ নম্বর প্রশ্নটা থেকে শুরু করি যে বুদ্ধিজীবীর উপর দায় চাপিয়ে দিয়ে কি আমরা বাড়াবাড়িটা করছি? হ্যাঁ, খানিকটা বাড়াবাড়ি করছি বটে। মানে আমরা বোধহয় ভুল করছি যে আ মানে একটা 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 কিছু আঁকড়ে ধরতে চাইছি বলে কোনো বুদ্ধিজীবী কিছু বলছেন কিনা বা বলছেন না কিনা ইত্যাদি এইসবের দিকে করছি। কিন্তু এটাও খুব ছোট প্রক্রিয়া। মানে ওই আবার সেই ঘুরে ফিরে গ্রামসির কথা চলে আসবে। তার বুদ্ধিজীবীর ভাগ ইত্যাদি সেইসব সেটা খুব মানে বিস্তারিত একটা আলোচনার জায়গা। সেই জায়গাগুলো আস্তে, আস্তে চলে আসবে। তো আমি অতটা ডিটেইলস এ যাচ্ছি না। তুমি তুমি যেটা জানতে চাইছো আমি মোটেই বলছি, হ্যাঁ, আমরা খুব শর্টকাট করছি। যে এই বুদ্ধিজীবী কেন বলছেন, এই বুদ্ধিজীবী কেন বলছেন না। ইনি সরকারির নীতির আলোচনা করছেন, ইনি সরকারি নীতির আলোচনা করছেন না। এইগুলো আ আমাদের এক ধরনের মানে মানে শর্টকাট একটা পদ্ধতি আরকি। এটা তো আ মানে অনস্বীকার্য যে বুদ্ধিজীবীর নিশ্চিতই কিছু দায় আছে। কারণ আমাদের সমাজ ব্যবস্থা এমন কিছু বদলে যায়নি যে এখানে বুদ্ধিজীবীর দায়কে অস্বীকার করা যাবে। তাদের নিশ্চিত কিছু দায় আছে। কিন্তু একইভাবে আমাদেরও দায় আছে। আমরা অজ মানে অকারণে বা অযৌক্তিকভাবে বুদ্ধিজীবীদের মানে কিছু, কিছু লোককে বুদ্ধিজীবী হিসেবে ঠাউরে নিয়ে তারা কেন কিছু বলছেন না এই নিয়ে বিরাট তর্ক করছি। এটার কোনো মানে নেই। মানে সত্যি, সত্যি যারা বুদ্ধিজীবী হন তারা তো আমাদের চিন্তা চেতনার অনেকটা বদলে দেয়। আমাদের আ মানে তারা অনেক দূর পর্যন্ত বদলে দেন। হতে পারে যে কালকে যে ঘটনাটা ঘটে গেছে আমাদের রাজ্যে তা নিয়ে রবীন্দ্রনাথ কোনো প্রতিক্রিয়া দেননি। খুব সঙ্গত কারণেই তার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু রবীন্দ্রনাথ আমাদের চেতনার বাঁকটা বদলে দেন। তো রবীন্দ্রনাথ সেই মেধাজীবী, বিদ্যাসাগর সেই মেধাজীবী, আ গান্ধী সেই মেধাজীবী, চৈতন্য, রামকৃষ্ণ এরা সেই মেধাজীবী বা মানে সেই অর্থে সেই ওই জায়গায় যিনি আমাদের চিন্তা চেতনার একটা জায়গাটাই বদলে দেয় এবং যার ফলে আমরা মানে ভবিষ্যতে বর্তমানে তো বটেই এবং ভবিষ্যতেও সেই জায়গাগুলো আমরা পাই যে এই প্রতিরোধের জায়গা পাই, লড়াইয়ের জায়গা পাই, ভাবনার জায়গা পাই। আমরা তো এদের কাছেই যাব। সাময়িক একটা আ প্রথাগত বুদ্ধিজীবী একটা ঘটনায় কিছু বললেন কিনা আর আরেকটা ঘটনায় কিছু বললেন কিনা এই নিয়ে বিরাট তর্ক-বিতর্ক করে আমার আমার মনে হয় খুব একটা লাভ নেই এবং আ এই তর্ক আগেও হয়েছে। কখনো বলা হয়েছে এ বলেছেন, এ বলেননি। তারপরে সেই সময় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আবার অ্যা বর্তমানকালে আবার এইরকম তর্ক হয়েছে। কিন্তু আমরা এটা ভাবি যে বুদ্ধিজীবী বলতে আমরা এত শর্টকাট কেনই বা পাচ্ছি? মানে হঠাৎ, হঠাৎ এই ৩-৪ জন কোনো একটা লোক বা এটার পিছনে মিডিয়ার খানিকটা ভূমিকা আছে। মিডিয়া যাদের বাইট নেয়, যাদের প্রতিক্রিয়া দেখায়, তাদেরকে আমরা বুদ্ধিজীবী ভাবতে অভ্যস্ত হয়ে যাই। কিন্তু সত্যি কি তারা খুব চিন্তক? তারা কি আমাদের চিন্তা চেতনা বদলে দিয়েছেন? এটাও তো কোথাও ভাবার দরকার ছিল। মিডিয়া তাদেরকে চিন্তক বলে মনে করছে। কিন্তু আমার চেতনা বদলের ক্ষেত্রে তিনি কি সত্যি কোনো ভূমিকা নিয়েছেন? এটা যদি আমি একবার ভাবতাম, তাহলে তিনি কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন আর দিচ্ছেন না কিনা সেটা নিয়ে আমার কোনো মানে এই তর্ক-বিতর্কের কোনো জায়গা থাকতো না। আমরা বুদ্ধিজীবীকে একটু বৃহত্তর প্রেক্ষিতে দেখি। মানে প্রথাগত বুদ্ধিজীবীকেই জৈব বুদ্ধিজীবী বাদে প্রথাগত বুদ্ধিজীবীকে আমরা একটু বৃহত্তর ক্ষেত্রে দেখি। দেখি যে আমার চিন্তা চেতনা বদলে দিতে পারে, যে আমার আগামীকে বদলে দিতে পারে। আমার আজকে তার কথা আমার সন্তানের পর্যন্ত আ যে করতে পারে, আমি তার কাছে যাই না। একজন লোক হয়তো তার একটা আ তিনি গান গেয়েছেন সেটা আমার খুব প্রিয় বা তিনি সিনেমা বানিয়েছেন সেটা আমার প্রিয়। তার মানে তিনি আমার চেতনা বদলে দিয়েছেন তো নয়। তা ঠিক। আমি তার কাছে যাবোই বা কেন? বা তিনি কিছু প্রতিক্রিয়া দিলেন কি দিলেন না সেটা নিয়ে এত মানে আড়ম্বর এবং সময় নষ্ট করার খুব একটা দরকার নেই। না হলেও চলে আরকি। আপনি আপনি প্রথাগত বুদ্ধিজীবীর কথা বলছেন। মানে গ্রামশিয়ান অর্থে হয়তো বলছেন প্রথাগত বুদ্ধিজীবীর কথা। তো হুম, আমি যদি এইরকম বলি যে আ যে প্রথাগত বুদ্ধিজীবীরা যে এই কাজটা মানে যে কাজটা করছেন সেটা হয়তো একরকম ভাবে লেজিটিমাইজ করে তো তার মানে আ শাসনতন্ত্রের যে অনাচারগুলো সেগুলোকে লেজিটিমাইজ করে। এবার সেই লেজিটিমাইজেশন এর বিপরীতে আবার যদি ওই গ্রামশির কাছে ফিরে যাই তাহলে কি আমাদের দিক থেকে অর্গানিক বুদ্ধিজীবী তৈরি করার কোনো রাস্তা আছে? বা আমাদেরকে কি সেই পথে হাঁটতে হবে? যে তা অ মানে যাতে হাঁটতে হবে না, ওটা হবেই। হবে। ওটা হবেই তো। প্রথাগত মানে বুদ্ধিজীবীর যা ভূমিকা
সেই ভূমিকা আজকে গিয়ে দেখো না, আজকে গিয়ে আরো গুলিয়ে গেছে। কারণ বলা হচ্ছে যে একদম তোমার আমার কোনো মানে আমাদের পেশাগত কাজের বাইরে আমাদের কিছু তো চিন্তা ভাবনামূলক কাজ থাকে। সেই অর্থে সকলেই বুদ্ধিজীবী, কিন্তু সকলের বুদ্ধিজীবীর ভূমিকা পালন করার কথা ছিল না। সকলেই ডিমবাজে, কিন্তু তার মানেই যে সকলেই রাঁধুনি এরকম কথা নয়। ঠিক। কিন্তু সোশ্যাল মিডিয়া বা এই যে সংস্কৃতিটা গত ১-১.৫ দশক ধরে চলছে, তার ফলে এটাও ঘটনা যে মানে সকলের নিজেকে খানিকটা বুদ্ধিজীবীর ভূমিকাতে বসিয়েও ফেলেছে আরকি। তো এইখানে দাঁড়িয়ে একজন প্রথাগত বুদ্ধিজীবী কিভাবে তার মানে কাজ করবেন বা কিভাবে সেটা বরং আলাদা একটা আলোচনার বিষয়। যে এখানে প্রথাগত বুদ্ধিজীবীর ভূমিকা এক্সাক্টলি কি হবে? যেখানে আমিও নিজেকে ভাবছি বুদ্ধিজীবী, তুমিও ভাবছো বুদ্ধিজীবী। সেখানে আরো একজন প্রথাগত বুদ্ধিজীবী যাকে মিডিয়া নির্মাণ করেছে বুদ্ধিজীবী, সে কিভাবে তার ভূমিকা পালন করবে সেটা একটা আলাদা চিন্তা চেতনার বিষয়। কিন্তু এর বাইরে যে মানে অর্গানিক জৈব যে বুদ্ধিজীবীর কথা যেটা আমরা বলি, সে তো যেকোনো সংস্কৃতি থেকে উঠে এসে তারাই তো চিন্তা ভাবনা চেতনাটা তো বদলাবে। বদলাতে বাধ্যই তো। বাধ্য তো বদলাবে। এর কিছু করার নেই। আ আচ্ছা, আমরা প্রায় শেষের পথে। আমরা আর একটা একদম অন্য একটা প্রসঙ্গেই আসছি। সেটা হচ্ছে যে আপনি প্রকাশনা শিল্পের সাথেও ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন। বাংলার প্রকাশনা একটা প্রকাশনা হাউসের সাথে। তো এই যে প্রকাশনা শিল্পটা বাংলায় এখন এখন এই মুহূর্তে আছে। তো এর ভবিষ্যৎ সম্পর্কে কি বলবেন? কি ভাবছেন? মানে যারা নতুন ছেলেমেয়েরা আসছে তারা অনেকে একটা সাহসী পদক্ষেপ নিচ্ছে যে আমরা চাকরি-বাকরি করব না, আমরা প্রকাশনা শিল্পর সাথে যুক্ত হব। এই সামগ্রিক চিত্রটাকে আপনি কিরকম ভাবে দেখছেন? এই যে কথাটা তুমি বললে, তুমি নিজেও মানে বইপত্র প্রকাশনার সঙ্গে যথেষ্ট পরিচিত বলে এই ছবিটা তুমি জানো। এটা ঘটনা যে গত ১ দশকে প্রচুর মানুষ তারা প্রকাশনাটাই করবেন বলেই চলে এসছে। মানে নিজের পেশা ছেড়ে এসছেন বা আরো কম বয়সী যারা আছে তারা এটাকেই পেশা হিসেবে নিয়েছেন। তো এটা অবশ্যই সুস্বাস্থ্যের একটা তো লক্ষণ যেকোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেখানে ৫ জন লোক সেটা ঝুঁকি করে ভরসা করতে পারছে। তাহলে কোথাও না কোথাও তার যে ইনভেস্টমেন্ট যদি আমরা মানে অর্থনৈতিক দিক থেকেই সবকিছু বিচার করি, একটা প্যাশনের দিক আছেই। বাংলা ভাষার প্রতি ভালোবাসার দিক আছেই। না হলেও অন্য অনেক চাকরি হয়তো কেউ করতে পারতেন। অনেক বেশি টাকা রোজগার করতে পারতেন। সেই জায়গাটা ছেড়ে তারা বাংলা প্রকাশনার পিছনে সময় দিচ্ছেন। সেই ভালোবাসার দিকটা আছে। এবং সেটা স্বীকার করে নিয়েও বলছি যে একটা ব্যবসা যখন চলছে তার তো অর্থনৈতিক গুরুত্বটাও আছে। সেদিকে যখন এতগুলো নতুন ছেলে এগিয়ে আসে, আ ছেলে বলতে মানে আমি ছেলে-মেয়ে মানে সবই বলছি আরকি। তরুণ এতজন এগিয়ে আসেন, তাহলে তো আমায় বুঝতে হবে যে সেই ইন্ডাস্ট্রিটা কিছু ভালো মানে সুস্বাস্থ্যের দিকেই আছে। তবে হ্যাঁ, কিছু সমস্যা আছে। আ খুব ছোট পরিসরে রয়ে আছে যেটার যদি আরো বিস্তার করা সম্ভব হয়। জেলার সঙ্গে কলকাতা মানে আমাদের কল কলকাতা কেন্দ্রিক যে বইপাড়া, এটার সঙ্গে জেলার সংযোগটা এখনো খুব আ মানে কষ্টকর পদ্ধতির। সেইগুলো যদি অনেক স্মুথ হয় তাহলে ভবিষ্যৎ তো খুবই ভালো। এটা হচ্ছে আমি ব্যবসাগত দিক থেকে বলছি। আর কনটেন্ট গত দিক থেকে সেটা প্রকাশকরা যথেষ্ট সচেতন। আশা করছি মানে যারা যে তরুণদের কথা তুমি বললে, তারা বরং অনেক বেশি সাহস নিচ্ছেন যে সা মানে সাহস দেখাচ্ছেন যে ঝুঁকি নিয়ে কাজ করতে, আ সাহিত্যের বিভিন্ন ধারাগুলোকে নতুন লেখকদের নার্চার করতে তারা বরং অনেক বেশি ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং তারা ভবিষ্যতে আস্তে ভালো কাজ করবেন। তবে হ্যাঁ, ওই ব্যবসাগত যে জটিলতার যে জায়গাগুলো আছে এবং জেলার সঙ্গে বইপাড়ার যোগাযোগ যদি আরেকটু বাড়ে তাহলে খুব সুবিধা হয়। এই জায়গাগুলো খুব obstacle এর তৈরি। মানে খুব মুশকিল এবং ডেটাহীনতাই মানে ডেটা নেই এই ইন্ডাস্ট্রির একটা খুব বড় সমস্যা। মানে আ খুব কোন কিছুরই খুব ভালো খুব এখন কোনো প্রকাশনার ক্ষেত্রে সেই হ্যাঁ, ডেটা হয়তো তার কাছে আছে। কিন্তু খুব মানদণ্ড নির্বাচনের খুব ব্যাপার কিন্তু নেই। আর এটা নেই বলেই মানে তুমি যা ইচ্ছে তাই সেটা খানিকটা করতেও পারো এবং সেটা খানিকটা হচ্ছেও। মানে আজকে যদি তুমি বলো যে আমার এতগুলো বই বিক্রি হয়েছে, ২০০০ টা বই বিক্রি হয়েছে। আমি তো তোমার কাছে মানে কোন রকম আ করতে পারব না। মানে না তার কোনো প্রুফ আছে, না আ কোনো অথরিটি বা বডি আছে যার কাছে পুরোটা ক্লারিফাই করা যায়। এরকম কোনো বিষয় নেই।
ফলত এই পোস্ট ট্রুথের জমানায় তো খানিকটা উত্তর সত্যের জায়গা এখানে থেকেই যায়। তার বিপদও আছে এবং তার বিপদ ফলছেও কিছুটা। কিন্তু থাক, মন্দ কথাগুলো বাদ দিয়েই অনেক তরুণ ইনভেস্ট করছেন তাদের সময়, জীবন এবং টাকা। তারা ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং সবথেকে বড় কথা যে কত বিষয় নিয়ে কাজ করছেন। আ গল্প, উপন্যাস লেখা, নতুন লেখা, নতুন ধরনের লেখা সমস্ত কিছুকে তারা জায়গা দিচ্ছেন। খুব ভালো। মানে বাংলা প্রকাশনা খুবই ভালো। ওই যোগাযোগটা আরেকটু বাড়তে হবে। পাঠকের সাথে ওই মানে কেন্দ্রের দূরত্বটা এত বেশি, সমস্তটাই ইন্টারনেট মাধ্যমের উপর ভরসা হয়ে আছে। কিন্তু এখনো আমাদের সবাই ইন্টারনেটে সরগরম নন আরকি। এই দূরত্বটা যদি কমানো যায় কোনোভাবে, ডিস্ট্রিবিউশনটা যদি বইপাড়া থেকে জেলা অব্দি খুব স্মুথ একটা নেটওয়ার্ক তৈরি হয় ডিস্ট্রিবিউশনের, তার থেকে ভালো কিচ্ছু হয় না। একমাত্র বোধহয় বইয়েরই এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নেই। ঠিক মানে সরষের তেলেরও আছে। বইয়েরই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা নেই। এইটা যদি কোনোভাবে তৈরি করা যায় না, খুব ভালো হয়। আচ্ছা, আমরা একদম শেষের দিকে আমরা একটা শেষ প্রশ্ন দিয়ে উম, একটা রীতি টানবো। এটা হয়তো শুধু আমার প্রশ্ন না, আমি একটা মাধ্যম মাত্র। আমার মতো আহ আমার বয়সী এবং আমার থেকে বড় আরো আরো অনেকেরই হয়তো এই প্রশ্নটা মাথার মধ্যে ক্রমাগত মানে ঘুরঘুর করে। এটা হচ্ছে, পশ্চিমবঙ্গে এখন এরকম অনেক মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাঙালি পরিবার দেখা যায়। এখানে সেই বাড়ির বাচ্চারা যদি বাংলায় কথা বলতে না পারে, তাহলে বাবা মা বেশ একটা শ্লাঘা অনুভব করেন যে আমার বাচ্চা বাংলায় কথা বলতে পারেন। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কি বাংলা ভাষার কোনো ভবিষ্যৎ দেখতে পান? আর আমি আরো 15-20 বছর পরের একটা উইন্ডোর কথা বলছি। যেমন বাংলাদেশের ক্ষেত্রে জিনিসটা কিন্তু বেশ আশাব্যঞ্জক। মানে আমার অন্তত আশাব্যঞ্জক মনে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি জিনিসটা একই রকম? কি বলবেন? দেখো, এইটার উত্তরে মানে তুমিও জানো, আমিও জানি, অস্বীকার করে লাভ নেই। খানিকটা হতাশার জায়গা রয়েই গেছে। কারণ মানে যেহেতু এটা আমাদের বাংলা ভাষাটা আমাদের কাজের ক্ষেত্রে খুব কম ব্যবহৃত হয়, আহ সেহেতু অনেক বাবা-মাই হয়তো চান যে অন্য ভাষা যেগুলো কাজের ক্ষেত্রে বা সর্বভারতীয় ক্ষেত্রে বেশি সুবিধা দেবে, সেই ভাষায় বেশি সড়গড় হয়ে উঠুক আর বাংলাটা বলুক। মানে ঘরে বাংলা যেরকম বলে সেরকম বলুক। কিন্তু ইংরেজি বা হিন্দি এই জায়গাগুলো হয়তো তাদেরকে মানে দোষ কি করে দেব? কারণ আ সামগ্রিক পরিস্থিতিও অনেকটা বদলে যাচ্ছে। ফলত হয়তো মানে তারাও হয়তো ওই পদ্ধতিটা বাছছেন। বা একই সঙ্গে একটা বাচ্চাকে ৩ টে ভাষা শেখাতে গিয়ে অসুবিধা হচ্ছে। ফলত প্রায়োরিটাইজ করছেন যে এই দুটো ভাষা আগে শিখে নিক, তারপরে ওটাই তো শুধু গল্প উপন্যাসই পড়বে। সুতরাং ওটা ২ বছর বাদে শিখলেও কোনো ক্ষতি নেই আরকি। এরকম জায়গা তৈরি হচ্ছে। সেই ছবিটা ভয়ের, সেই ছবিটা ভয়ের এবং সেটা দীর্ঘদিন ধরেই সেই ভয়টা আছে। অনেকেই সেটা নিয়ে মানে বিভিন্ন আলোচনা করছেন, তার প্রতিকারের চেষ্টা করছেন। কিন্তু কতটা প্রতিকার হবে বলা যাচ্ছে না। কারণ সত্যি আ মানে এই যে শ্রেণীটার কথা তুমি বলছো, এই শ্রেণীটার কাজের ভাষার সাথে যেহেতু বাংলার যোগ খুব কমে যাচ্ছে এবং আরো প্রত্যেকদিন কমছে। সুতরাং এই প্রতিকার কতটা হবে সেটা খুব মুশকিল আরকি। তবে আ ভাষা তো বেঁচে থাকে তার কি বলবো? আ লিখিত সাহিত্যে তো বটেই, মুখের কথায় মানে মানুষের মধ্যে ভাষা তো বেঁচে থাকে। সেই বাংলা ভাষাভাষী লোক যতদিন আছে এটাও ঘটনা যে মানে আমরা এই শ্রেণীটা বাদ দিলে অন্য একটা বিরাট শ্রেণী তাদের প্রত্যেক দিনের কাজে কিন্তু বাংলা ভাষাই ব্যবহার করেন। তারা অন্য ভাষা ব্যবহার করেন না। এবং মজার বিষয় হচ্ছে যে তারা অনেক সময় সঠিক বাংলাটাই ব্যবহার করেন। ঠিক বাংলা যেটা সেটাই ব্যবহার করেন। বরং এই এই তথাকথিত মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর এদের বাংলাটা অনেকটা বদলে যাচ্ছে, তার ক্রিয়া বদলে যাচ্ছে ইত্যাদি, ইত্যাদি নানা রকম বিষয় হচ্ছে আরকি। তো ভয় খানিকটা আছে। আ কিন্তু এর মাঝে সুখের বিষয় হচ্ছে যে কিছু সচেতন মানুষও আছেন যারা ছোটদেরকে বাংলা শেখাচ্ছেন, বাংলা পড়াচ্ছেন। ভয় আছে, ভয় অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তার মাঝে ওই যেটুকুনি আশার আলো আছে সেগুলো নিয়েই কথা বলা ভালো আরকি। আশু এর খুব একটা প্রতিকার নেই যতদূর। বিশেষ করে এই মানে বিভিন্ন জনের সাথেই এটা নিয়ে কথা হয়েছে যে একটি ছেলে যখন বাংলা বই পড়ছে, তার বানান নিয়ে এত রকমের সমস্যা আছে বাংলাতে।
এত রকমের বানান বিধি অনুসরণ হচ্ছে যার কোনো এখনো পর্যন্ত মান্য কোনো একটা জায়গা তৈরি করা যায়নি আরকি। তো সে আ বাড়িতে বই পড়ছে একটা বানানে, কাগজ যদি কেউ পড়ে এখন তাহলে কাগজ পড়ছে সে একটা বানানে। তো তার মধ্যে তো একটা সংশয় দেখা দেবেই। সে তো কনফিউজড হবেই। সেটা শোধরানোর জায়গা আমরা এখনো তৈরি করতে পারিনি। একটা কোনো কমন মিনিমাম জায়গায় পৌঁছাতে পারিনি যে এটাই সব জায়গায় গ্রাহ্য হবে বা বৈধ বলে স্বীকৃত হবে। এবার আ চা প্রত্যেককে যেটা করতে হবে তার কর্মজীবনের সমস্ত প্রয়োজন মিটিয়ে তারপরে তাকে আলাদাভাবে চর্চা করতে হবে। এটার তো যত দিন যাবে তত সংখ্যাটা কম হবে বা শতাংশটা কম তো হতেই থাকবে। সেই বাস্তবতা স্বীকার করতে হবে। কিছু করার নেই। আ আমরা অনেকগুলো কথা শুনলাম আপনার থেকে। সরোজদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত শিডিউলের থেকে এইটুকু সময় দেওয়ার জন্য। আমরা না, না আমার ব্যস্ত শিডিউলের প্রশ্ন নয়। ব্যাপারটা হচ্ছে যে তোমরা তোমাদের আ আ দলের সদস্য টিমের যতজন আছো, তোমরা যে তোমাদের সমস্ত কাজ এবং পেশাগত সূত্রের এই আলাদা, আলাদা কাজ বা কাজ বজায় রেখে থার্ড লেনকে নিয়মিত করছো, দুটো ভাষায় একটা পত্রিকা বের করে চলেছো, তোমাদের বেশি সাধুবাদ প্রাপ্য। তোমরা কাজ করে যাও। দেখো এটাও কিন্তু এই যে আমরা বলছিলাম যে বাংলা ভাষায় যতই ভয়ের জায়গা থাকুক কিছু, কিছু আশার আলো তো আছে। এটাও কিন্তু সেই তারই একটা অঙ্গ। এটা তোমরাও করছো। তোমাদের পরে নিশ্চয়ই আরো কেউ করবে। এই চর্চার ধারাটা বজায় থাকলে অন্তত এই আশার আলোটা থাকে আরকি। কিছু হতাশা তো থাকবেই। কিন্তু এই চর্চার ধারাটা যদি থাকে তাহলে আশার আলোটাও থাকে। তো তোমাদের আমি অজস্র সাধুবাদ জানাচ্ছি। তোমরা এগিয়ে যাও থার্ড লেন নিয়ে। আ আ অসংখ্য ধন্যবাদ সরোজদা আপনাকে। আর যারা শুনলেন এতক্ষণ আমাদের আলোচনা, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা ভবিষ্যতে আরো চেষ্টা করব বিবিধ বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং সরোজদা, আশা রাখছি আবার পরে কখনো যে বিষয়গুলো আজকে বাকি থেকে গেল, ছুঁতে পারলাম না, সেগুলো নিয়ে হয়তো আরেকদিন বসা যাবে। ঠিক ঠিক আবার আছে। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। তোমরা ভালো থেকো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।